আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখি যে কালকে যে পরীক্ষার প্রশ্নটা সেটা দেখে ঘাবড়াবার কিছু নাই, একটু বড়, মানে লেন্দি প্রশ্ন, 4 পেজের প্রশ্ন, কিন্তু ও সেটা বাবা। দেখে ঘাবড়ানোর কিছু নাই। আপনারা সবই পড়ছেন, সবই পারেন, জাস্ট ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবেন। 5টা প্রশ্ন থাকবে, 5টার থেকে যে কোনো 4টা লিখতে হবে। আপনাদের তো কোনো স্যার সেকশন থাকে সমস্যাটা না। হয়েছে স্যার, মাঝখানে অনেক লম্বা দিনের গ্যাপ ছিল, তো এখন কেন জানি স্লাইড দেখলে সবকিছু উল্টাপাল্টা লাগতেছে, মানে অথচ এই সময় জিনিসটা। আপনাদের একটু এক এক দিন করে এক একটা ছোট ছোট চ্যাপ্টার পড়ে রাখা উচিত ছিল, কিন্তু এই সময় কেউ ধরেনও না, এটাই হচ্ছে প্রবলেমটা স্যার আমাদের। পড়লেও একটা জিনিসটা হয়েছে কি, মানে কোশ্চেন প্যাটার্নটা যে কেমন আসবে এটা ধরতে পারতেছি না। যেমন আপনারা মিডে কুইজ একটা ইয়ে দিয়েছেন, ছিল যে হ্যাঁ। আপনারা ল্যাব মিট দিয়েছেন, আপনারা ল্যাব মিট দিছিলেন না, ল্যাব ফাইনাল দিছিলেন না? ল্যাব ফাইনালে যে প্রশ্ন আসছিল কম্পিউটার গ্রাফিক্সে, সিমিলার প্রশ্ন কি আপনারা ফাইনালে পান নাই বলেন তো? না স্যার, একটা এখন লাস্টের দিকের ওই যে কি বলেন, ট্রান্সফরমেশনের প্রশ্ন কিন্তু সিমিলার প্রশ্নই ছিল, কাছাকাছি, সেরকমই কিন্তু পাইছেন। তো এইগুলা তো আসলে আমি আগেই হিন্ট দিয়েই রাখি, সেগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে কিভাবে? স্যার এখন হচ্ছে মানে কোন স্লাইড থেকে কয়টা কোশ্চেন আসবে এটা একটু হ্যাঁ, বলে দিবেন। সেটাই করতেছি আমি, ফার্স্ট থেকে গো থ্রু করি একটু। আচ্ছা আচ্ছা, স্যার। শুরু আমাদের জি কোথা স্যার, থেকে? এইটাই ভালো। চ্যাপ্টার 4 থেকে, তাই তো? সো জি চ্যাপ্টার 4 থেকে যদি আমরা আসি, চ্যাপ্টার 4 এ আমার আসার মতো কি কি হতে পারে সেটা আমরা একটু দেখি। আমার আসার মধ্যে হতে পারে সফটওয়্যার আর্কিটেকচারের মধ্যে কি, এই যে এইটাও অতটা ইম্পর্টেন্ট না যতটা না এটা ইম্পর্টেন্ট, আর্কিটেকচারাল ভিউ, তাই না? সফটওয়্যারের মধ্যে তাহলে কি আর্কিটেকচারাল ভিউ, আমরা 4 ধরনের ভিউ পড়েছি, 4+1 ভিউ মডেল, এগুলো আমরা দেখেছি। এটা অনেক ইম্পর্টেন্ট থিওরি আসার জন্য, তাই না? তারপর আসতে পারে কি কি, আর্কিটেকচার প্যাটার্নের মধ্যে আমার এমভিসি প্যাটার্ন, এইটার কি আসতে পারে, হয় আপনার সিনারিও বেস, বললো যে একটা সিনারিও দিয়ে দিল যেখানে আপনি বুঝতে পারলেন যে এখানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্নটা ইউজ করলে আমার বেটার হয়, তখন আপনি সেই সিনারিওর উপর ডিপেন্ড করে কি লিখবেন যে এখানে এনভিসি প্যাটার্নটা ইউজ হচ্ছে, কেন হচ্ছে সেটা এক্সপ্লেনেশন হিসেবে দিয়ে দিবেন, যে এখানে এই পোর্শনটা হচ্ছে ভিউ, এই পোর্শনটা হচ্ছে আমার মডেলের মতো কাজ করতেছে, এই পোর্শন আমার কন্ট্রোলারের মতো কাজ করতেছে। এভাবে আপনি কি তার অ্যান্সারটা লিখবেন। তো এমভিসি প্যাটার্নটা ইম্পর্টেন্ট এই স্লাইডের মধ্যে। তার মধ্যে কি কন্ট্রোলার তো এমভিসির মধ্যেই পড়তেছে, সো এটা আর নতুন ভাবে বললাম না। মডেল, কন্ট্রোলার, ভিউ, এগুলার প্রত্যেকটাই তো এমভিসি প্যাটার্ন, সো এগুলো পড়বেন। এইটা তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, এটা তো আসতেই পারে, তাই না? এমভিসি প্যাটার্নের ফ্লো চার্ট বা কি বলে এটাকে, প্রবাহ চিত্র, মানে যেটা এটা এমভিসি ডায়াগ্রামটা আঁকাও, তো এটা কিন্তু আসতে পারে ডায়াগ্রাম হিসেবে, আঁকতে আসতে পারে, তাহলে কি সেটা আপনার মুখ, এটা ভালোভাবে কি মাথায় রাখতে হবে। তো এটা যদি মাথায় রাখেন আশা করি থিওরিতে ভালো করতে পারবেন আর কি, থিওরি যদি আসে আর কি। তারপর আসতে পারে কি রাউটিং। থাক, রাউটিং এর থেকে আপনারা জাস্ট এই রাউটিং কি এইটা তো আপনারা বুঝছেনই, রাউটিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু দেখেন, ঠিক আছে? যে কখন আমরা ইউজ করি, এর অ্যাডভান্টেজ কি, এর ডিসঅ্যাডভান্টেজ কি। আর সামারিতে তো এমভিসি প্যাটার্ন এগুলো দেওয়া আছে, সামারি তো জাস্ট সামারি, এই পেজটা তো অত ইম্পর্টেন্ট না। সো এটা গেল আমার কি চ্যাপ্টার 4 এর ফার্স্ট পার্ট। দেন আমার কি আসলো, লেয়ার আর্কিটেকচার। লেয়ার আর্কিটেকচার থেকে কি আসতে পারে আমরা দেখেছিলাম, তাই না? এই যে এই স্লাইডটা আমরা খুব ভালো করে পড়ছিলাম যে প্রেজেন্টেশন লেয়ার, বিজনেস লেয়ার, পারসিস্টেন্ট লেয়ার, ডেটাবেস লেয়ার, কোন লেয়ার কিভাবে কাজ করতেছে, এইখানে সামার মানে সিনারিওর কি টাইপের আসতে পারে। তারপর হচ্ছে আমরা কি দেখেছিলাম যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার বাইপাস করতে পারি কি না, তারপর কিভাবে করি, করলে ওপেন লেয়ার কি, ক্লোজ লেয়ার কি, এগুলো আমরা সবই পড়েছি। এই জিনিসগুলাই, এই ডায়াগ্রামও ইম্পর্টেন্ট, এর কনসেপ্টটাও ইম্পর্টেন্ট, ডায়াগ্রামটা আমরা দেখবো ভালোভাবে, কনসেপ্টটাও আমরা ভালোভাবে দেখবো। তাহলে কি এটা একটা এক্সাম্পল দেওয়া ছিল, এগুলো আমরা দেখেছি, তাই না? তো এটা কি আমার হয় সিনারিও বেস আসবে, নয়তো ডিরেক্ট বলবে ডায়াগ্রামটা আঁকাও, নয়তো ডিরেক্ট কনসেপচুয়ালও আসতে পারে যে এই এই লেয়ারগুলোর কাজ কি এটা বলো, এই রকম মধ্যেই, মানে এই 3 ধরনের মধ্যে আপনার ঘুরে ফিরে আসবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো তো আমরা আগের মতোই, আমরা মিড টার্মে যেরকম পড়েছি এখানেও সেরকম ভাবে পড়ে যাব, যদি আসে যাতে লিখতে পারি, থিওরি হিসেবে আসতে পারে। তারপরে দেখি আমার লাস্টলি আমার কি রিপোজিটরি, কিছু বলতেছেন? আচ্ছা, না। স্যার আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ও, ভালো আছি, আমরা শুরু করছি তো, এসব পরে আদার বিনিময় পরে করি। আচ্ছা, স্যার তো হ্যাঁ কিছু বলবেন? হ্যালো। হ্যাঁ স্যার বলেন বলছি স্যার বলেন। এই এক্সট্রা কোনো কিছু মানে দিয়েন না, মানে যেটুকু কোশ্চেন করেছে সেই জায়গাতে দেন, ঠিক আছে? মানে এক্সট্রা? শুধু শুধু মানে আমরা এক্সট্রা হলে কি করি? এক্সট্রা দিয়ে না স্যার মানে ওরে বুঝলাম কোশ্চেনটা না। দিয়ে দেন, মানে ওদের কাছে কোশ্চেনটা দিয়ে দিতেন স্যার।
না মানে না স্যার, যেখান থেকে কোশ্চেন করছেন সেই মানে সেই জায়গা থেকে মানে আমি বলেন তো যে আমরা কি কি সেটাই পড়বো। দিলাম, আমি কি বাদ দিইনি? আমি সফটওয়্যার আর্কিটেকচার ফার্স্ট এর পার্টটুকু বাদ দিছিলাম, তো আমি তো সেগুলাই বাদই দিয়ে দিচ্ছি আর, মানে সবই যদি না বাদ স্যার, দিয়ে ঠিক দিই আছে তাহলে ঠিক তো আছে হবে না। ঠিক আছে স্যার। এক্সাক্ট যদি এখন আমি প্রশ্ন দিয়ে দিই সেটা তো আসলে আনএথিক্যাল হবে। সো আপনারা একটু পড়েন, আমি জাস্ট রিভিশন গো থ্রু করতেছি যে কোখান থেকে কিভাবে কি টাইপের আসতে পারে। তো এখন দেখেন এইখানে কি কি আসতে পারে। রিপোজিটরি প্যাটার্নের মধ্যে কি আমরা পড়েছিলাম এগুলো, তাই না, যে এই প্যাটার্নটা কখন কাজে লাগে, কি করতেছি আমরা। এইগুলার মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে। একটু দাঁড়ান আমি একটু দেখি। আচ্ছা, এইখানে প্রত্যেকটা যে তিন ধরনের প্যাটার্ন আছে প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওয়েন টু ইউজ আমরা দেখব। এবং আমার পরীক্ষায় মোর লাইকলি সিনারিও ডিরেক্ট দেওয়া নাই, সিনারিও বেস দেওয়া, এবং তার সাথে কি কি আসতে পারে এটার একটা মেজর থিওরি আকারে আসতে পারে। যে ধরেন রিপোজিটরি এবং ক্লায়েন্ট সার্ভারের মধ্যে পার্থক্য লিখো, বা ক্লায়েন্ট সার্ভার এবং হচ্ছে আপনার পাইপ ফিল্টার মধ্যে পার্থক্য লিখো। তো এদের মধ্যে কিভাবে তারা একে অপরের থেকে আলাদা এইটা আপনারা বুঝাইতে হবে। তো এইটা আপনার থিওরি হিসেবে আসতে পারে, ডিরেক্ট থিওরি। সো ওই থিওরিটা আপনারা দেখবেন। সো আমরা কি এখান থেকে থিওরি হিসেবে ডিফারেন্স এরকম ভাবে দিবে, আর দিলে কি দিবে থিওরি হিসেবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিবে। এই হচ্ছে আমার থিওরি পার্ট গেল। আর আন্ডারস্ট্যান্ডিং পার্টে কি হতে পারে, আপনার একটা সিনারিও দিল, সেই সিনারিওটা দেখে আপনার বুঝতে হবে এখানে কি ক্লায়েন্ট সার্ভার বেশি অ্যাপ্রোপ্রিয়েট, নাকি রিপোজিটরি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, নাকি হচ্ছে আপনার পাইপ ফিল্টার। যেখানে আপনি দেখবেন ফিল্টারিং করতে হচ্ছে, মানে ওখানে অবশ্যই 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 আপনার উদ্দীপকে এমনভাবেই লেখা থাকবে, ওয়ার্ডিংগুলো এমনভাবেই হবে যেখানে ক্লু দেওয়াই থাকবে, আর আপনি বুঝতেই পারবেন ওই ক্লু দেখে যে এখানে ফিল্টার করতে হচ্ছে। এখানে যেখানে ফিল্টার করতে হবে সেখানে কি অবশ্যই পাই ফিল্টার প্যাটার্নটা ফলো করবে মোর লাইকলি। তো এই জিনিসগুলো আপনারা একটু গো থ্রু করবেন, একটু লেন্দি সিনারিওগুলো একটু গো থ্রু করবেন। সিনারিওগুলো আসলে একবার পড়লেই আশা করি আপনারা বুঝতে পারবেন যে এইখানে কোন প্যাটার্নটা আসলে ফলো করা হচ্ছে। আর আমি তো যাবোই কালকে, আমি তো দুইটা রুমেই ভিজিট করব। সো যদি তারপরেও কোনো ধরনের সমস্যা হয়, কোনো প্রবলেম ফেস করেন, আমি যখন যাব রুমে তখন একটু জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমার এই চ্যাপ্টার থেকে গেল যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো পড়বো এবং একে অপরের থেকে কিভাবে তাদের ডিফারেন্সটা সেটা আমরা দেখব। এবং সিনারিও কি হইতে পারে, ওয়েন টু ইউজ দেখলে কিন্তু আসলে সিনারিও কি হতে পারে সেটা বোঝা যায়। সো ওয়েন টু ইউজগুলো ভালো করে দেখবো আর কি। তো এই গেল আমার কি চ্যাপ্টার 4। দেন হচ্ছে আমার চ্যাপ্টার 5 কি ছিল, হ্যাঁ ছিল, চ্যাপ্টার 5 আমার আছে পরীক্ষায়। সেখানে কি কি ছিল আমরা সবার ফার্স্টেই পড়েছিলাম গ্যাং অফ 4, তাই না? তাহলে কি হবে, এই জিওএফ এর ডেফিনেশন কিন্তু চাইতে পারে। সো গ্যাং অফ 4টা কি এই জিনিসটা আমরা মাথায় রাখবো, একটু পড়ে যাব। এটা গেল। এখন এইটা হচ্ছে কি ইউজ অফ ডিজাইন প্যাটার্ন, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। আমি তাহলে কি লাগবে যেগুলো সেগুলো কিন্তু আমি বলছি। টাইপস অফ তো আমরা পড়ি, সেটা তো আমরা দেখবো। টাইপসের মধ্যে কি এই যে ক্রিয়েশনাল প্যাটার্ন, স্ট্রাকচারাল প্যাটার্ন, বিহেভিয়ারাল প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে ভিতরের প্যাটার্নগুলো আমরা দেখি, তাই না? তো এইটা ডিরেক্ট মনে হয় না আসবে যে টাইপগুলা কি কি এগুলা লেখো। মোর লাইকলি আসবে কি এই স্ট্রাকচারাল প্যাটার্নের মধ্যে আমরা যেগুলো পড়ছি, অবজারভার বলেন বা সিঙ্গেলটন বলেন, ওইগুলো আমরা দেখবো, তাই না? তো আমরা কি দেখলাম যে এখান থেকে জিওএফ গ্যাং অফ 4টা দেখবো আমরা ভালো করে। দেন আমরা কি দেখবো, এই অবজারভার প্যাটার্ন থেকে শুরু করে দিব। অবজারভার প্যাটার্ন থেকে কি জাস্ট এটা ধারণা নিয়ে যাবেন টোটাল কয় টাইপের প্যাটার্ন আছে, কোন প্যাটার্নের মধ্যে কোনগুলা পড়তেছে সেগুলো একটু ধারণা নিয়ে যাবেন। তো অবজারভার প্যাটার্নের ফার্স্টে আমরা দেখছিলাম সেলিব্রিটি ফ্যান, এগুলোর আমরা কোডগুলাও দেখেছি, কিভাবে কাজ করে সেটাও দেখেছি। এইগুলো ভালো করে দেখবেন। যদি পরীক্ষায় বলে এখানে কোন প্যাটার্নটা ইউজ হয়েছে, তাহলে কি আপনার এরকম ভাবে কোড লিখে বুঝাই দিতে হবে যে এই প্যাটার্নটা ইউজ হয়েছে এবং এই প্যাটার্নটা এইভাবে কাজ করে। বুঝতে পারছি? তো এই জিনিসটা একটু ভালো করে দেখবেন। স্যার এখানে কি আমাদেরকে কোডটাকে পুরো লিখতে হবে? যদি বলে যে জাস্টিফাই করো বা কিভাবে এই প্যাটার্নটা কাজ করে সেটা বলে মানে বুঝাও, তখন আপনি একটা এক্সাম্পলারি কোড ওই সিনারিও বেসের উপর ডিপেন্ড করে কি কি হতে পারে সেটা নিজের মতো করে লিখবেন। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এখানে কি জাস্ট সিনারিও দেওয়া থাকবে, কোনো কোড দেওয়া থাকবে না এরকম কিছু? হ্যাঁ, মোর লাইকলি সিনারিও থাকবে, যে সিনারিওটা দেখে আপনার বুঝতে হবে যে এইখানে কোন প্যাটার্নটা ইউজ করা হয়েছে। আর ওটা ডিসক্রাইব করতে হবে এটা কেন এই আর প্যাটার্ন ওইটা হইলো, আর যদি ডিসক্রাইব আপনি এক্সাম্পল। কোড হিসেবেও লিখতে পারেন। যেমন এইখানে কিন্তু এইটা থেকে আমরা এইগুলো পেয়েছি, তাই না? এই জিনিসটা থেকে, এই হ্যাঁ প্রবাহ চিত্র থেকে আমরা এই জিনিসটা পেয়েছি। কিভাবে পেয়েছি?
আমরা কি কি করতে পারে একটা ফ্যান আসলে নোটিফাই হয়, রিমুভ হয়, এটা কিন্তু নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে আপনারা বুঝতে পারতেছি যে এইগুলা হতে পারে। তো সিমিলারলি ওইখানে যে একটা সিনারিও থাকবে সেখানে কি কি হতে পারে, এক্স্যাক্টলি কি কি হবে এরকম কোনো ফিক্স তো কিছু নাই, তাই না, যেহেতু কোড দেওয়া নেই। তাহলে আপনার কি কি হতে পারে সেটা দেখেই কি আপনারা এরকম 5-6 লাইনের একটা কোড লিখে দিলেন বোঝানোর বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যদি কোড নাও লিখতে পারেন, আপনারা যদি থিওরি আকারেও লিখতে চান লিখতে পারেন, একটু মার্কস হয়তো 2-1 কম পাবেন আর কি, এছাড়া আর কিছু। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি অবজার্ভার প্যাটার্ন গেল। সিমিলারলি সিঙ্গেলটন প্যাটার্নও কিন্তু এরকম ভাবেই, অ্যাডভান্সটা আমার দরকার নেই, আমার জাস্ট এটুকু পড়তে পারলেই হইলো। ঠিক আছে, এটুকু পড়তে পারলেই হয়েছে। তো 12 নম্বর স্লাইড পর্যন্ত আমরা একটু ভালোভাবে দেখবো, বাকিগুলা তো আমরা বুঝি, ক্লাস ডায়াগ্রাম আসবে না, ক্লাস ডায়াগ্রাম তো আমরা মিডিয়াই পড়েছি, সো এইগুলো দেখে আসলে কোনো লাভ নাই, কিন্তু আপনারা পড়ার জন্য পড়ে যাবেন আর কি। এই গেল আমার অবজার্ভার প্যাটার্ন। দেন আছে কি আমার সিঙ্গেলটন প্যাটার্ন আর হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্ন, তাই না, কি জানো অ্যাডাপ্টারই তো সিঙ্গেলটন প্যাটার্নে কি আমরা দেখেছি, সিঙ্গেলটন প্যাটার্ন এগুলো আমরা দেখেছিলাম, তাই না, একটা হেড ইয়ার ছিল, হেল্প ডেস্ক থেকে আমরা ইয়ার নিচ্ছিলাম, আমরা সিঙ্গেল একটা মাত্র ক্লাস ইউজ করে আমরা কিভাবে একাধিক ফাংশন মানে ইউটিলাইজ করতাম সেগুলো আমরা দেখেছি, তাই না। তাহলে যদি আমার পরীক্ষা এরকম সিনারিও বোঝাই যাবে যে আমার এখানে অনেক ক্লাস হয়ে যাচ্ছে, এমনভাবে সিনারিওটা দেওয়া যেটা আমার ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমার দরকার হচ্ছে একটা সিঙ্গেল একটা ক্লাস যেটার মাধ্যমে আমরা সেটা সম্পূর্ণ সিস্টেমটাকে হ্যান্ডেল করতে পারবো। এরকম যদি একটা সিনারিও থাকে, ওটা কিন্তু পরেই আপনারা বুঝবেন যে এখানে আসলে সিঙ্গেলটন প্যাটার্নটাই কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর সিঙ্গেলটন প্যাটার্ন অ্যাপ্রোপ্রিয়েট কেন, এই রিজনগুলো দিয়ে দিলেন। আর দিয়ে দেওয়ার পরে আপনারা কি এরকম ভাবে ছোট্ট কোডগুলো, কিন্তু এই কোডগুলো কিন্তু খুবই সিঙ্গেল মানে ছোট হয়, তাহলে এই ছোট কোডগুলো আপনারা কি ছোট হিসেবেই এই হিসেবে কি আপনারা এক্সপ্লেন করতে পারেন কোডের সাহায্যে এবং এই থিওরিটিক্যালি, এই দুইটা হিসেবেই কি আপনারা একটু এক্সপ্লেন করবেন, তাহলে আশা করি ভালো একটা মার্কস তুলতে পারবেন। স্যার কোডটা কি দেওয়া থাকবে তো না, কোশ্চেনে? কোড দেওয়া থাকবে না স্যার, কোড তো দিলে কি বুঝবেন, কোড স্যার দিয়ে কোডকে আসলে এক্সপ্লেইন কোডটাই করে দিলাম যে আমরা কোশ্চেন নিয়ে নিই, আপনি পুরো মানে বড় একটা কোডটাই হচ্ছে আপনার লেখার পার্টটা, মানে কোডটা যে আপনি বুঝতেছেন সেটা আপনার মাথায় আছে কিভাবে কোডটা কাজ করতেছে, ওইটা যদি লিখতে পারেন সেটা আপনার ভাববো যে বুঝতে পারছেন আসলে। এখন কোডই যদি দিয়ে দিই তাহলে তো বোঝাই গেল যেটা সিঙ্গেলটন, মানে আপনি তাহলে তো কোনো কাজই করা লাগলো না, সিঙ্গেলটন প্যাটার্নের কোডটা মুখস্থ করবেন, ওই সেম কোড দেখবেন, সেটা দেখেই বলে দিবেন যে এটাই সিঙ্গেলটন প্যাটার্ন, তাহলে তো হইলো না। আপনি তাহলে বুঝলেন কিভাবে যে এটা কেন সিঙ্গেলটন প্যাটার্ন, স্যার কোশ্চেনটা মানে এমন থাকবে, একটা সিনারিও দেওয়া থাকবে, হ্যাঁ সেই সিনারিও সিনারিও দেওয়া থেকে থাকবে, আমি সেখানে ক্লুই দেওয়া থাকবে যে এখানে অনেকগুলা ইয়া হয়ে যাচ্ছে, ক্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা এফিশিয়েন্টলি কাজ করানোর জন্য দরকার একটা সিঙ্গেল ক্লাস। তাহলে এরকম ধরনের কথাই আপনি বুঝতে পারবেন যে এখানে একটা সিঙ্গেলটন প্যাটার্ন ইউজ হবে, বুঝতে পারছেন? স্যার সেটার অ্যান্সার আমাদের দিতে হবে, এই সিঙ্গেল রুল প্যাটার্নটা কেন অ্যাপ্রোপ্রিয়েট সেটার কেন কোড বা অ্যাপ্রোপ্রিয়েট থিওরি দিয়ে সেটার একটু জন্য, বুঝিয়ে দিতে সেটার হবে। রেসপেক্টে আপনার যদি সময় থাকে আপনি এক্সপ্লেনেশনের সাথে কোডটা ইনক্লুড করতে পারেন। আর কোডটা যে হুবহু এটাই হবে এমন তো না, আমি তো হেল্প ডেস্ক নাও দিতে পারি, টিচার স্টুডেন্ট নাও থাকতে পারে, সো ওইখানে কি একটা এমন একটা জেনারেলাইজ ফাংশনের নাম বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা ওই সিনারিওর উপর ডিপেন্ড করে আপনারা কি নিজের মতো করে দিতে পারেন। এখানে হেল্প ডেস্ক হচ্ছে আপনার বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, এই জন্য আমরা হেল্প ডেস্কটা দিছি, ইনিশিয়ালি নাল দিছি, যখনই একটা মাত্র ইয়া ঢুকে যাচ্ছে তখনই কি আমরা হেল্প ডেস্কটা নাল থেকে কেটে নতুন ওই নিউ হেল্প ডেস্ক বানাই দিচ্ছি, তারপর কি আর বারবার সেই হেল্প ডেস্কটা আমরা কল করতেছি, নতুনভাবে আর কি ক্রিয়েট করতেছি না। এই জিনিসটা আর কি মেকানিজমটা কিভাবে কাজ করতেছে এটা যদি বুঝাতে পারেন কোডের মাধ্যমে তাইলে এনাফ, বুঝতে পারছেন? আচ্ছা, তো সিঙ্গেলটন গেল। লেজি ইনস্ট্যান্স কি, এটা আমার 2 মার্কের ছোট প্রশ্নে আসতে পারে, সো লেজি ইনস্ট্যান্স আমরা দেখে যাব ডেফিনেশনগুলা। তারপর কি আছে, অ্যাডাপ্টার প্যাটার্নটা আছে। অ্যাডাপ্টার প্যাটার্নে কি হচ্ছে, 2 টাইপের অ্যাডাপ্টার প্যাটার্ন করছি, তাই না, একটা ক্লাস অ্যাডাপ্টার, একটা অবজেক্ট অ্যাডাপ্টার। সো আমি মনে হয় না আলাদাভাবে দিয়েছি যে এটা ক্লাস অ্যাডাপ্টারই হবে বা অবজেক্ট অ্যাডাপ্টারই, আমি একটা জেনারেলাইজ অ্যাডাপ্টার প্যাটার্নই দিছি, যদি দিয়ে থাকি তাহলে আপনারা কি ডিরেক্ট অ্যাডাপ্টার প্যাটার্ন ইউজ হবে এটাও লিখতে পারবেন। যদি আপনার মনে হয় অ্যাডাপ্টার প্যাটার্নটা ইউজ হচ্ছে তাহলে আপনি যদি শুধুমাত্র ডিরেক্ট অ্যাডাপ্টার প্যাটার্ন ইউজ হচ্ছে, ক্লাস অ্যাডাপ্টার বা অবজেক্ট অ্যাডাপ্টার না লিখে আলাদাভাবে সেটাও হবে, কিন্তু যদি ক্লাস অবজেক্ট কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি সেটাও যদি আরো বেশি ভালোভাবে লিখতে পারেন তাহলে তো আরো ভালো, মানে আরো বেটার বুঝবো আমি যে আপনার আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার। সো যদি আপনি না বুঝে থাকেন যে এটা অ্যাকচুয়ালি কি হবে, জেনারেলাইজ ফর্মুলা হিসেবে আপনি অ্যাডাপ্টার প্যাটার্ন এরকমও লিখতে পারেন, তারপর যেটা ইচ্ছা আপনি সেটা এক্সপ্লেন করতে পারেন, ক্লাস বা অবজেক্ট যেটা ইচ্ছা সেটা। কিন্তু অবশ্যই প্রত্যেকটা সিনারিওর একটা এক্স্যাক্ট সলিউশন কিন্তু থাকে,
কিন্তু যদি আপনার তখন সেই মুহূর্তে না মনে হয় বা না বুঝতে পারেন ফিগার আউট, অবশ্যই আপনি জেনারেলাইজ ভাবে লিখতে পারেন, সমস্যা নেই। তো এটাই বললাম। তো যেটা আপনার মনে হয় জেনারেলাইজ ভাবে লিখে সেটাই আপনি কি লিখে গেলেন। এবং যে অ্যাডাপ্টার জেনারেলাইজ লিখলেন ঠিক আছে, কিন্তু একটা অ্যাডাপ্টার তো লিখতে হবে, কোন অ্যাডাপ্টারটা ইউজ হচ্ছে সেটা আপনার কি মনে হয় সেটা তো লিখতে হবে, যে সেই অ্যাডাপ্টারটা কিভাবে এই সিনারিওতে কাজ করতেছে, এইটুকু লিখতে পারলেই হয়েছে ব্যাস। তো এই গেল আপনার হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্ন। সবাই কি এটুকু পর্যন্ত বুঝতে পারছি? ফার্স্ট পেজটাই হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্নে একটু ঘিজিমিজি, মানে সবই সিনারিও টাইপ বেশি তো, আর ছোট ছোট থিওরি টাইপ থিওরিটিক্যাল 2 মার্কের 4 মার্কের প্রশ্ন। তো এই প্রশ্ন আর সিনারিও এমন ভাবে লেখা সব, মানে প্রথম 3টা সেট প্রশ্নই হচ্ছে আপনার এক পেজে ঢুকে গেছে, বুঝতে পারছেন? মানে প্রথম পেজেই আপনার 3টা প্রশ্ন, বাকি 3টা পেজে আপনার 4 আর 5। তাহলে বুঝেন 4 আর 5 কত বড় সিনারিও, কারণ ওটায় কোড দেওয়া সম্পূর্ণ, আর কোডগুলা একটু বড়ই হয়, লেন্দি হয়। সো এই গেল আমার কি 1 2 3 1 2 3 থেকে তাহলে কি আপনি মোটামুটি চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 থেকে 1 2 এবং 3 এর অ্যান্সার করতে পারবেন আশা করি। আমরা কি বুঝতে পারছি এটুকু? স্যার 5.2 এর ওইখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা কি পড়বো? ছিল কি, কিসের অ্যাডভান্টেজ ছিল? ক্লাস অ্যাডাপ্টার প্রোজ এন্ড কনস, এটা জি। হ্যাঁ, এটা এটা তো ছোট লাইন, এটা পড়ে ফেলবেন। আচ্ছা, তো এটা গেল আমার। স্যার হ্যাঁ বলেন। স্যার কনক্রিট অবজেক্ট আর স্যার কনক্রিট সাবজেক্ট এটা কি স্যার একটু বোঝা যাচ্ছে? কনক্রিট অবজারভার এই যে স্যার অবজারভার প্যাটার্ন, কোনটা? স্যার স্যার অবজারভার প্যাটার্ন ছিল এটা। ওটা তো অ্যাডভান্স তো বললো। অ্যাডভান্স লাগবে না স্যার, ও আচ্ছা। ঠিক আছে। আর স্যার স্যার অ্যাডাপ্টার প্যাটার্নের কোডটা স্যার একটু বুঝতে সমস্যা হয়, যে স্যার ইমপ্লিমেন্টস লেখা আছে একটা জায়গায় বোধহয়। অ্যাডাপ্টারে? জি স্যার। হ্যাঁ, ক্লাস অ্যাডাপ্টারে নাকি অবজেক্ট? ইমপ্লিমেন্টস তো ইন্টারফেসের জন্য ইউজ করা হয় স্যার। হ্যাঁ, ইন্টারফেসের জন্য ইউজ হয়। ও এই যে ইমপ্লিমেন্টস আচ্ছা, পিজে ওকে। এটার কথা বলতেছেন, এখানে কিন্তু লেখা ছিল, আমরা ক্লাসেও কিন্তু অনেকবার আলোচনা করছিলাম কেন ইমপ্লিমেন্ট হচ্ছে, এক্সটেন্ড কোথায় গিয়ে ইউজ করতেছি, একটা কি করতেছে, কোন অ্যাডাপ্টার কিভাবে কাজ করতেছে, এগুলো কিন্তু পড়ছি আমরা ক্লাসের মধ্যে। জি স্যার। যেমন অবজেক্ট অ্যাডাপ্টারে দেখেন কি করেন, ডিরেক্ট মাত্র এক্সটেন্ড কিন্তু করে না, ডিরেক্ট কি ইমপ্লিমেন্ট করতেছে, কিন্তু আমরা ক্লাস অ্যাডাপ্টারে কি দেখছিলাম কি করতেছিল, সারা এক্সটেন্ডও করতেছিল, তাই না? এই জিনিসগুলো একটু দেখবেন ভালোভাবে, কোনটা কি সেটাও কিন্তু ভালোভাবে ক্লাসেই করে দেওয়া হয়েছিল। এই পোর্শনটা কি, এই পোর্শনটা কি, এই পোর্শনটা কি, এইগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। টার্গেট দেখেন, ক্লায়েন্ট দেখেন, অ্যাডাপ্টি কোনটা, অ্যাডাপ্টার কোনটা, এগুলো কিন্তু আমরা ক্লাসেই দেখেছি। সো এই জিনিসগুলা আশা করি প্রবলেম হবে না। যদি হয় আপনি জেনারেলাইজ ভাবে লিখতে পারেন, অ্যাডাপ্টার প্যাটার্ন ইউজ হচ্ছে ব্যাস, সেটা কেন ইউজ হচ্ছে সেটা আপনি ক্লাস বা অবজেক্ট যেটা ইচ্ছা সেটা রেসপেক্টেই অ্যানসারটা লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন টেস্টিং তো আমাদের নাই, নেক্সট চলে যাই হচ্ছে আমার কি, টেস্টিং তো নাই না, তারপর হচ্ছে ম্যাট্রিক্স এন্ড কোর্স প্ল্যান, তাই না? ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি পড়েছি? ফার্স্টে সিএফজি পড়েছি, দেন পড়েছি আমরা 6 পড়েছি, 6 এর ম্যাথ পড়েছি, তারপর ডিএফএ না কি লিখছিলাম ওটা কি বলে, ডিআরই, তাই তো? ডিআরই পড়ছিলাম, ডিফেক্ট রিমুভাল এফিশিয়েন্সি, আর লাস্টলি কোর্স প্ল্যান দেখছিলাম। তাহলে আমাদের 4 এবং 5 থেকে আসতেছে হচ্ছে এই 7 নম্বর চ্যাপ্টার থেকে। 7 নম্বর চ্যাপ্টার থেকে আমার 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। প্রশ্নটা কিরকম থাকবে? প্রশ্নটা অবশ্যই কি একটা ফুল সিনারিও থাকবে। 4 নম্বরে কি একটা সিএফজির জন্য 4 এর এতে একটা সিএফজি আঁকতে বলবে সিমিলার টু ইওর অ্যাসাইনমেন্ট, কিন্তু আমি অ্যাসাইনমেন্টে যতটুকু হার্ড দিয়েছি অতটুকু হার্ড হবে না আপনার পরীক্ষার প্রশ্নটা। আপনার পরীক্ষার প্রশ্নে খুবই স্ট্রেট ফরওয়ার্ডলি কয়েকটা ভ্যারিয়েবল দেওয়া ফার্স্টে কোডে, তারপর একটা ফর লুপ দেওয়া, তারপর একটা নেস্টেড ফর লুপ দেওয়া, মানে 2টা ফর লুপ দেওয়া, ব্যাস। এইটার মধ্যে আলাদাভাবে ওর মধ্যে কোনো লুপ হোল আমি দিই। তাহলে এই নেস্টেড ফর লুপ যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, অ্যাসাইনমেন্টটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে আশা করি আপনার কালকে কোনো প্রবলেম হবে না। নেস্টেড ফর লুপটা আপনারা একটু দেখবেন, কোনটা কত নম্বর নোট দিতে হয়। নেস্টেড ফর লুপে আই ইনিশিয়ালি আই ইজ ইকুয়াল টু 1, এটাকে কি আপনারা কি ধরে করছেন না? তাহলে কি আই ইজ ইকুয়াল টু 1, স্যার দুইটা সিনারিও একটু বুঝাই দিলে বেটার হইতো আর কি। স্যার একটু অ্যাসাইনমেন্টে যাবেন স্যার। মানে আমাদের ওই যে ফাংশন কলের জিনিসটা একটু করতে ঝামেলা হইতেছে, আর মানে স্যার নেস্টেড ফর লুপটা একটু ইস্যু হইতেছে আর কি। আচ্ছা,
আচ্ছা ওইটা আমরা যাচ্ছি, আগে আমি বাকিগুলা চলে জি, আসি, স্যার। আগে শেষ করি। তো এইটার থেকে কি এরকম একটা কোড দেওয়া, অ্যাসাইনমেন্ট সিমিলার টু অ্যাসাইনমেন্ট বাট লেস হার্ডার দ্যান দ্য কি বলবো আর, হ্যাঁ কম কম কঠিন আর কি, একটু ইজিয়ার সাইডে। কালকের যে প্রশ্নটা আসছে সেটা অ্যাসাইনমেন্টের থেকে একটু ইজিয়ার হবে। তো সেটার সিএফজি বের করতে বলবে আপনার, এবং যে কোনো ফর্মুলা ইউজ করে আপনি যে কোনো একটা কমপ্লেক্সিটি মানে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করতে বলবে। বুঝতে পারছি? আপনাকে বলবে না প্রুফ করো এর সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা ঠিক হয়েছে, আপনাকে এটা বলবে না। আপনি যে কোনো একটা ফর্মুলায় আপনার যেটা ইজিয়ার মনে হয় আপনার নোডের রেসপেক্টে, আপনার যেটা ইজিয়ার মনে হয় সিএফজি যে গ্রাফটা করবেন সেটা রেসপেক্টে ওই ফর্মুলাটা ইউজ করে আপনি জাস্ট সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা বের করবেন। এটার প্রমাণ আপনাকে চাইবে না। ঠিক আছে? সবাইকে এটুকু বুঝতে পারছি? জি স্যার। যথেষ্ট ইজিয়ার করে দেওয়া হওয়ার চেষ্টা করছি, যে একটা সিম্পল এরকম একটা কোড থাকবে, বুঝতে পারছেন তো? এরকম একটা কোড থাকবে, সেই কোডের আপনার তাহলে কি করতে হবে, শুধু ট্রিটা মানে গ্রাফটা বানাইতে হবে, এবং সেই গ্রাফের থেকে তিনটা যে সূত্র আছে আমাদের, সেই তিনটা সূত্রের থেকে যে কোনো একটা সূত্র ইউজ করে আপনারা কি করবেন, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা বের করবেন। সবাই কি ক্লিয়ার? আচ্ছা স্যার। এই তিনটা সূত্রে যে কোনো একটা ইউজ করে সাইক্লোমেট্রিক, আমি প্রিফার করব আপনারা ইজিয়ারটা মানে প্রথম দুইটার মধ্যে যে কোনো একটা নেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ডটা তো খুবই ইজি, ট্রু ফলস দেখে দেখে আপনারা ইয়া করবেন। ফার্স্টেরটাও ইজি আছে, রিজিয়ন যদি আপনারা কাউন্ট করতে পারেন। সো যে কোনো একটা যেটা আপনার সুবিধা মনে হয়। আমার কাছে তো সবচেয়ে সুবিধা, আমি যখন করতাম তখন 2 নম্বরটাই সবচেয়ে ইজি লাগতো, যে নোট থেকে ট্রু ফলস লাগতেছে তখনই আপনি এক এক করে বাড়াচ্ছেন, তাই না? পি এর ভ্যালু 1 1 করে বাড়তেছে। তো এই জিনিসটা আর কি দেখেন আর কি। তো এটা গেল। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল একটু স্যার এখানে। বলেন। কোশ্চেনটা ছিল আমাদের আমার কোশ্চেন যে আমাদের কোডটা দেয়া থাকবে, তো সেই কোডটাকে আমাদের আইডেন্টিফাই করতেছে নোটগুলা কোনটা কত নাম্বার, সেই নোটটা কি দেখা দিতে হবে আমাদের কোডে অবশ্যই খাতায় করে? আপনি আপনি পরীক্ষার প্রশ্নে তো আপনি ইয়া করবেন না। আপনি হুম পরীক্ষার হুম। প্রশ্নে আপনি পেন্সিল দিয়ে করতে পারেন, সমস্যা নেই। পরীক্ষার প্রশ্নে আপনি দাগ দিয়ে এটা 1 নম্বর নোট, এটা 2 নম্বর নোট, এটা 3 নম্বর নোট, এটা পরীক্ষার প্রশ্নে দাগিয়ে খাতায় আপনি ডিরেক্ট গ্রাফটা আঁকাইতে পারেন। আপনার পরীক্ষার প্রশ্নে মানে খাতায় আপনার প্রশ্ন তোলা লাগবে না, মানে কোড লেখা লাগবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনাকে যদি ফ্যাকাল্টি বলে কেন দাগাচ্ছ, বলবেন আমাদের ফ্যাকাল্টি বলছে পেন্সিল দিয়ে দাগানো যাবে পরীক্ষার প্রশ্নে শুধুমাত্র 4 নম্বরটার জন্য। ঠিক আছে? শুধুমাত্র 4 নম্বরের আচ্ছা। জন্য আমরা পেন্সিল দিয়ে এই 1 2 3 4 নোটটা আগেই একটু মানে ন্যারো ডাউন করতে পারি, যাতে আমার কি গ্রাফটা লিখতে সুবিধা হয়। বুঝতে পারছি? জি সবাই স্যার। পেন্সিল নিয়ে যাবেন। তাহলে আমরা ডিরেক্ট গ্রাফ আঁকাই দিব আর কি, আঁকায়, ঠিক না? হ্যাঁ, ডিরেক্ট গ্রাফ আঁকাবেন, নেওয়ার পরে এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ। ডিরেক্ট গ্রাফ আচ্ছা আঁকাবেন, এবং লাস্টলি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা বের করবেন যে কোনো ফর্মুলা ফলো করে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর অবশ্যই স্টার্ট নোড এবং ফিনিশ নোডের সাইনটা দিবেন, মানে ঢুকতেছে এবং যাচ্ছে বের হচ্ছে, এইটার যে তীর চিহ্ন এটা দিবেন। ঠিক আছে? এই এই গেল আমার কি আমার সিএফজি। দেন হচ্ছে স্যার। আমার আসছে কি, আমি সিএফজি করে দেখাবো, একটা সমস্যা নেই, আপনি একটু ধৈর্য ধরেন। স্যার টেস্ট কেস তো বোধহয় জেনারেট করতে দিবে না, তাই না স্যার? কি যে স্যার টেস্ট স্যার কেস। টেস্ট কেস, স্যার একটা পাথের জন্য সেটা কোন টেস্ট কেসের জন্য ট্রু হবে এরকম? না না পাত দিছি না, পাত দেওয়া হয়নি, পাত আর দেওয়া হয়নি, সো প্রবলেম নাই। ঠিক আছে? জি ওকে, স্যার। স্যার এখান থেকে তো 4 নম্বর হবে। হ্যাঁ বুঝি নাই। স্যার 7.1 থেকে তো 4 নং কোশ্চেনটা হবে। হ্যাঁ 4-এর এ হবে সিএফজি থেকে, আর 4-এর বি হবে হচ্ছে আপনার 6 সিক্স থেকে। থেকে। 6 থেকে এক্স্যাক্টলি। 6 এর জন্য আলাদা ইয়া, 6 এর জন্য আলাদা কি বলে উদ্দীপক বা প্রশ্ন, আলাদা কোড, এবং সিএফজির জন্য আলাদা কোড। সো সিএফজির কোড আপনার 4-এর এতে দেওয়াই থাকবে, 6 এর কোড আপনার 4-এর বিতে দেওয়াই থাকবে আলাদাভাবে। সো ওই কোড দেখে তার রেসপেক্টে কি আপনার ইয়া করবেন। 6 এর কোড তো আপনার পারছি নাকি, অ্যাসাইনমেন্ট তো খুবই ইজি ছিল, ওর থেকে হ্যাঁ হ্যাঁ, ইজি দেওয়া সিক্সটা ইজি হয়েছে স্যার। ফাইনালে। জি ফাইনালে ওর থেকেও ইজি দেওয়া হয়েছে। 6 এর ফর্মুলা আশা করি সবাই বুঝছি এতদিনে, খুবই ইজি। 6 থেকে আমার থিওরি দেই নাই, আমি ডিরেক্ট মানে ম্যাথই করতে দিছি। সো এই ম্যাথটা ভালোভাবে করেন। ঠিক আছে? কই এনএমও কি, এনএমএ কি, এনএমআই কোনটা, টিআইটি কি, এগুলো একটু ভালোভাবে দেখেন, আর সূত্রগুলা ব্লান্ডার করেন না, সূত্রটা একটু ভালোভাবে লিখেন। সূত্রটা যদি ভুল লেখেন তাহলে এত অ্যান্সার অটোমেটিক্যালি ভুল হবে। স্যার হ্যাঁ
এখানে একটা কোশ্চেন ছিল 6-এ। স্যার এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের ওই যে অবজেক্ট হচ্ছে এক্সটেন্ড আরেকটা থেকে এক্সটেন্ড মানে দুইটা এক্সটেন্ড থাকে। তাহলে আমি গ্র্যান্ড যখন ওই যে প্যারেন্ট হয়ে এনএম গেল। হ্যাঁ এনএমও যখন কাউন্ট করব তখন কি যে যেই দুইটা উপরে এক্সটেন্ড করছে মানে যে দুইটাকে ইনহেরিটেন্স করছে ওই দুইটাই সহই কাউন্ট করব? এনএমও ওভারলোড। জি হ্যাঁ হ্যাঁ ওভাররিড যেটা হয় স্যার। ওভারলোড এইখানে দেখেন, এইটার ক্ষেত্রে দেখেন তো ওভারলোডটা কি হচ্ছে, কার করতেছি আমরা এখানে? এখানে গ্রাজুয়েট তো যেমন হচ্ছে স্টুডেন্টটা করতেছি, তাই না? গ্রাজুয়েট জি স্টুডেন্টের ক্ষেত্রে এনএমও ইন্টু ডিআইটি ইজ ইকুয়াল টু কত পেয়েছি? 2 × 2। এনএমও কেন 2 হলো দেখি আমরা। রিড আর ডিসপ্লে। রিড দেখেন, রিড কি আমরা পেয়েছি আগে? এক্স্যাক্টলি পেয়েছি আগে। ডিসপ্লে দেখেন তো পেয়েছি আগে? পেয়েছি আগে। তাহলে কি সেটা ওভারলোড করলো, এই জন্য আমরা 2 পেয়েছি। তাহলে এইটার কি প্যারেন্টেরটাও দেখি, যদি এইটার প্যারেন্টের মধ্যে না থেকে গ্র্যান্ড প্যারেন্টে থাকে সেটাও কি ওভারলোডই করে, কারণ সেটা তো ইনহেরিট এই করছে যে এক জায়গা থেকে, তাই না? তাহলে গ্রান্ড প্যারেন্ট প্যারেন্টও কি থেকেও আমরা কাউন্ট করব? দেখি, হ্যাঁ প্যারেন্ট থেকেও দেখি, গ্র্যান্ড প্যারেন্ট থেকেও কিন্তু আমরা দেখি। তার মানে আমি কি বলতে চাচ্ছি, ওকে এইখানে যদি পার্সনের মধ্যে ভয়েড ধরেন কি লিখবো, রাইট ধরেন ছিল, ভয়েড রাইট, আর এইখানে আমার গ্রাজুয়েট স্টুডেন্টের মধ্যেও আমার ধরেন ভয়েড রাইট দেওয়া, তাহলে আমার এখানে এনএমওর ভ্যালু কত হবে? 3 হবে। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি কারণ জি জি সে তার স্টুডেন্ট যেখান থেকে আসছে পার্সন থেকে, সেখানে কিন্তু ওই পার্সনের মধ্যে রাইটটা ছিল। সো কি সে কিন্তু ওভাররাইটই করছে, এখানে ওভারলোডই করছে। বুঝতে পারছি? আর এনএমএটা কি বলেন তো? স্যার ওভার রাইড না, ওভার মানে এখানে লেখা তো ওভারলোড, তাই লিখছি ওভার, মানে ওভাররাইট করছে ওভারলোড এক লেখা, কথায়। হ্যাঁ রাইড হবে। হ্যাঁ ওভাররাইট ওভারলোড যেটা বলেন আর কি, ওভাররাইট করছে, তাই তো? সিমিলারলি এনএমএ আর এনএমআই এগুলাই কি কোনো কনফিউশন আছে? না স্যার না নাই স্যার। তো। আছে না? এনএমএ কি বলেন? নাম্বার অফ অপারেশন অ্যাডেড টু দ্য ইনহেরিটেন্স, মানে কি বলেন? এখানে কয়েকটা এক্সট্রা মেথড অ্যাড হয়েছে। আমার কয়টা মেথড অ্যাড হয়েছে, তাই না? এখানে কয়টা মেথড অ্যাড ইয়েস, হয়েছে? ওয়ার্ক স্ট্যাটাস নামের একটা কি আলাদা অপারেশন অ্যাড হয়েছে না? ইয়েস। দেখছেন? তাহলে এখানে যদি আরো একটা নতুন একটা অপারেশন অ্যাড হইতো, তাহলে কি ওইখানে আমরা একের বদলে 2 দিতাম। এনএমআইটা কি? নাম্বার অফ ইনহেরিটেড অপারেশন। ইনহেরিটেড অপারেশন কয়টা এখানে? দেখেন তো, ইনহেরিট স্টুডেন্ট। করছে, ইউজ করি নাই। কয়টা? জাস্ট গেট অ্যাভারেজটা না? স্যার একটা জি বুঝতে পারছেন? গেট অ্যাভারেজ কি ইনহেরিট করছি তো ঠিকই, ইনহেরিট করিনি, কারণ কি আমি স্টুডেন্ট থেকেই তো পেয়েছি, গ্রাজুয়েট স্টুডেন্ট থেকেই তো এটা ক্রিয়েট হয়েছে, তাহলে কি ইনহেরিট করছি না এটা? কিন্তু এটা কি ওভাররাইট করছি? তাহলে কি যেগুলো ওভাররাইট হবে না সেগুলাই কি ইনহেরিটে চলে যাবে। ইনহেরিট কিন্তু নর্মালি আমরা টোটাল করছি কয়টা? 1 2 3, তাই না? রিড ডিসপ্লে তো এখানে আবার ওভাররাইটই হয়েছে, তাহলে রিড ডিসপ্লে আর কি গেট অ্যাভারেজ টোটাল 3টা ইনহেরিট করছি, কিন্তু 3 ইনহেরিটে লিখিনি, কিন্তু 3 কেন? কারণ ওই ইনহেরিটেডের মধ্যে কয়টা আমি ওভাররাইট করছি সেটা কি আমার এনএমওতে চলে যায়, আর এনএমওতে চলে গেলে কি দুইটা আমার ওভাররাইট করছিল, তাহলে কি দুইটা ওখানে চলে গেল 3টার থেকে, তাহলে বাকি থাকে কয়টা? একটা। বুঝতে পারছি? তাহলে কি এনএমআইটা হচ্ছে আমি ইনহেরিট করছি কিন্তু ওভাররাইট করিনি, সেটা নাম্বার অফ ইনহেরিটেড কি বলে এটাকে মেথড, বাট নট ওভাররাইট, এইটাকে বলে এনএমআই। এনএমও হচ্ছে নাম্বার অফ ওভাররাইট মেথড, আর এনএমএটা কি? নাম্বার অফ নিউ মেথড ইন দ্যাট ক্লাস, তাই না? ওই ক্লাসের মধ্যে কয়টা মেথড মানে নতুন ক্রিয়েট আছে, তাই না? কয়টা? ওয়ার্ক স্ট্যাটাসটা আমার নতুন ক্রিয়েট হচ্ছে। এইগুলা যদি আমি বুঝি তাহলে আমার এই ম্যাথ করা একদম স্যার দুর্দান্ত। ডিআইটিটা একটু বলবেন আবার? হ্যাঁ, ডিআইটি ডিআইটিটা কি? ডেপ, তাই না? ডিআইটিটা কি 2 কেন হয়েছে? কারণ আমি গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য করতেছি। গ্রাজুয়েট স্টুডেন্টের ডেপ লেভেলটা কত বলেন তো? ফার্স্টে কে ছিল এখানে? পার্সন। তাহলে পার্সন কি আমার লেভেল কততে এখানে? 0 নম্বর 1। লেভেল ধরেন ভাবি আমি। তাহলে পার্সন থেকে যখনই আমার কি স্টুডেন্ট হবে তখন কি আমি একটা লেভেল আপ করলাম, তাই না? তখন কি হবে? সেটার লেভেলটা 1 হবে। আর স্টুডেন্ট থেকে আমি কি আবার গ্রাজুয়েট স্টুডেন্ট গেলি, কিন্তু কি আরেকটা লেভেলের নিচে আসলাম, তাহলে কি তখন সেটাকে আমরা কি বলতেছি? লেভেল 2 বলতেছি। মানে এর আগে প্রিভিয়াসলি কয়টা ক্লাস আছে? তাহলে গ্রাজুয়েট স্টুডেন্টের প্রিভিয়াসলি কয়টা ক্লাস আছে বলেন তো? 2টা না? আগে স্টুডেন্ট স্যার, আর হ্যাঁ। স্টুডেন্টের আগে কি পার্সন। পার্সন। তাহলে কি এজন্য এটা ডিআইটি কত হবে? 2 হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এই গেল আমার 6। তারপর লাস্টলি আমার কি ডিআরই, এটা হচ্ছে আমার কি, এটাও আমি হয়তো মনে হয় দিয়েছি।
স্যার হ্যাঁ যদি DIT মাল্টিপল ইনহেরিটেন্স থাকে সেই ক্ষেত্রে ডিআইটিটা কিভাবে ক্যালকুলেট করব? যদি মাল্টিপল ইনহেরিটেন্স থাকে, যেমন স্যার দুইটা ক্লাস থেকেই ইনহেরিট করতেছে, এরকম কি দেওয়া থাকবে? না, ডিআরইতে তো আমি ডিরেক্ট প্রশ্ন দিয়ে দিব, এরকম প্রশ্ন, এই যে এই টাইপের প্রশ্ন। ডিআরির ক্ষেত্রে জিজ্ঞেস করে নাই স্যার। ও স্যার আচ্ছা, ডিআইটির জন্য স্যার, জিজ্ঞেস করেন, ডিআইটি জি স্যার, যে ওরকম এই যে এই ডায়াগ্রামটার মতো। হ্যাঁ ডিআইটি স্যার। এটার কথা বলতেছেন, এটা তো বুঝতেই পারতেছেন যে মাল্টিপল থাকলে এই যে ডিআইটি অফ ডিটা কত, ডিআইটি অফ ডিটা কত বলেন, ডি এর রেসপেক্টে ভাববেন, ডি এর প্যারেন্ট কে বি, বি এর প্যারেন্ট কে এ, তাহলে কি অবশ্যই 2। ডিআইটি অফ ই কত, ই এর রেসপেক্টে ভাবেন, ই এর প্যারেন্ট কে সি, সি এর কোনো প্যারেন্ট আছে? না এটা দেখে মানে আপনি স্যার বুঝতে মাল্টিপল পারবেন। ইনহেরিটেন্স আচ্ছা যদি হয় এখানে মানে স্যার ওই মোস্ট লেয়ারটারে আমরা এক ডেপটা ইউজ চিন্তা হবে আর করব। কি না স্যার? হ্যাঁ আচ্ছা স্যার আমি আগে কোশ্চেনটা করি, এখানে স্যার মোস্ট ডেপ যেটা আছে আমরা ওটাকে কাউন্ট করবো জাস্ট যদি মাল্টিপল থাকে। মোস্ট ডেপ কেন কাউন্ট করবেন? আমি যদি ধরেন আপনাকে বলি বি এর 6 বের করো, তখন কি আপনি ডিআইটি এর ভ্যালু 3 দিবেন বা না 2 না না স্যার, দিবেন? আমি ডি এর জন্য এখানে যদি কাউন্ট হ্যাঁ, করে ডি দেখেন এর স্যার, ডি রেসপেক্টে কিন্তু তো এখানে আপনার এ থেকে মোস্টটাই বি রাখতে তে হবে, আসছে, এক্স্যাক্টলি। আবার সি তে ডি এর আসছে, হ্যাঁ রেসপেক্টে সেটাই যেমন বললাম। দেখতেছেন এখানে সি এর থেকেও ডি আসতেছে, বি এর থেকেও ডি আসতেছে, কিন্তু আমি হ্যাঁ কাকে হ্যাঁ নিচ্ছি? যেটা মোস্ট বড়, ডেপ যেটা যেটা। ডেপথ বড়, হুম, ঠিক আছে? হ্যাঁ, যেটা জি বলছেন স্যার। সেটা ঠিক আছে। হ্যাঁ, স্যার যদি আমি যেটা একই বলতেছিলাম, দুইটা ক্লাস থেকে একটা নতুন ক্লাস আসে, তখন আমরা দেখি কোন ক্লাসের ডেপথটা বেশি, ঠিক আছে? সেই ক্লাসটা আমরা ধরে তার ডিআইটিটা বের করি, বুঝতে পারছি? তাহলে এখানে কেন ডিআইটি ডিএটা 2 হয়েছে, কেন 1 হয়নি? কারণ বি ক্লাসে যেহেতু আমার কি আরো একটা লেভেল ছিল, সেটা আমরা কি আমাদের কনসিডার করতে হবে, বুঝতে পারছি? স্যার ইটা আরেকবার একটু বোঝাবেন, ডিআইটি এর? আচ্ছা, ডিআইটি জিনিসটা কি? ডেপথ বলতেছি, তাই না? ডেপথ অফ কি, কি বলে এটাকে? ডেপথ অফ ইনহেরিটেন্স। তাহলে দেখেন এই ডি নম্বর একটা আমি যে নোটটা দেখতেছি, সেই নোটটার ইনহেরিটেড আমরা যদি একটু দেখি, ইনহেরিটেড ট্রি থেকে আমরা বি এর থেকেও আসতেছে ডি, সি এর থেকেও আসতেছে ডি, কিন্তু আমরা ডি এর সি এর রেসপেক্টে যদি আমরা ভাবতাম তাহলে কিন্তু ডিআইটি অফ ডি কত হইতো? 1 হইতো, কিন্তু আমরা 1 লিখছি না কেন? কারণ আমাদের সবসময় বড়টা দেখতে হবে, বড়টা কনসিডার করতে হবে। কনসিডারেশন কিভাবে আসতেছে? বি এর জন্য আমরা যদি এখন দেখি, বিটা আবার আরেকটা নোট থেকে আসতেছে, তাহলে কি এই ক্ষেত্রে আমি যদি এই দিকটাই অ্যাঙ্গেলটা ফোকাস করি, তাহলে আমার ডিআইটিটা কত হচ্ছে? 1 2 দুইটা লেভেল পার হইতে হচ্ছে, তাহলে কি আমার ডিআইটিটা 2 হচ্ছে। এই জন্য আমরা কি ডিআইটি অফ ডিটা 1 না দিয়ে 2 দিচ্ছি, কারণ আমরা সবসময় লার্জেস্ট ভ্যালুটা কনসিডার করি, ঠিক আছে? তাহলে এইখানে যদি আমার থাকতো সি এর উপর এ, এর উপর আবার এক্স, তাহলে আমরা কোনটাকে ধরতাম বলেন তো? ডিআইটি অফ এই সি এ এক্স এইটা ধরতাম না, কারণ তখন সেটার লেভেলটা কত হইতো? 3। এক্স্যাক্টলি। ক্লিয়ার? 0 বললেন কেন? 3 আর কি। সি এর পর কি এ, তাহলে এইটা একটার থেকে দুইটা লেভেল, আবার এর থেকে আবার কি এক্স, তাহলে এখান থেকে আরেকটা দুইটা থেকে তিনটা লেভেল, তাহলে কি টোটাল 3টা প্রসেসের আগে আছে, তাহলে কি এটা তখন 2 না হয়ে 3 হইতো। আমি হাইপোথেটিক্যালি বলতেছি, এখানে তো একটা দেওয়া, তো এর আগে যদি আরো দুইটা থাকতো তাহলে কি 3 হইতো, বুঝতে পারছি? স্যার ইতে এখানে ডাবল লাইন দেওয়া কেন? এটা কি ভুলে নাকি? এইটা জি এইটা স্যার। এফ, এইটা ডাবল লাইন ওই, হ্যাঁ ভুলেই আর কি, মানে এইখানে কি বলে, এখানেও তাহলে ডবল লাইন লিখতে পারতো যে এখানে সি এর থেকেও আসতেছে, বি এর থেকেও আসতেছে, এখানে বোঝাচ্ছে যে সি এর থেকেও একটা আসছে, এফ এর থেকেও আরেকটা আসতেছে। স্যার এখানে আরেকটা কোশ্চেন, এর আগের ম্যাথটার মধ্যে আমরা ইনহেরিটেন্স বলছে হচ্ছে 0 লেভেল থেকে, আর এখানে দেখি 1 থেকে ক্যালকুলেট করতেছে। না, আপনি তো 0 0 থেকে করতেছেন না, আপনি যদি এর রেসপেক্টে ধরেন, এ কে আপনি 0 ধরতেছেন, ভাবতেছেন যে এটাকে যদি 0 বলেন, বি কে আপনি 1 বলবেন, ডি কে আপনি কি বলবেন? 2, তাহলে ডিআইটিটা কত থাকে? 2 হয়। এইটা হিসেবে উপর থেকে যদি ধরেন তাহলে 0 থেকে ধরে আসতেছেন আর কি। আর যদি ডি এর রেসপেক্টে ভাবেন তাহলে ভাবতেছেন কি এর উপরে কয়টা প্রসেস ক্রিয়েট হয়েছে বা কয়টা নোড ক্রিয়েট হয়েছে, কয়টা নোড ক্রিয়েট হয়েছে? 2টা নোড, তাহলে কি ডিআইটি কত হবে? 2 হবে, বুঝতে পারছেন? উপর থেকে নিচ হইলে 0 থেকে ধরতেছেন, নিচের রেসপেক্টে ভাবলে ভাবতেছেন যে কয়টা নোড হচ্ছে, বুঝতে পারছি? ওকে স্যার। আর কোনো কনফিউশন ডিআইটি নিয়ে বা 6 নিয়ে? না স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপর কি ডিআরই, ডিআরইটা আমার কি আসবে, কোথায় আসবে? 5 নম্বরে আসবে। 4 নম্বর কিন্তু শেষ হয়ে গেল, তাহলে 4 নম্বরে একটা কি এক সেট হচ্ছে আমার সিএফজি, আর একটা হচ্ছে আমার 6 এর ম্যাথ, ঠিক আছে? ক্লিয়ার? এন্ড দেন পাশে লাস্টে আমার কি আসবে? খুবই ছোট, মানে 2 মার্কের একটা প্রশ্ন আসবে ডিআরএফ থেকে, মানে ডিআরই থেকে। ডিআরই থেকে আমরা কি
এরকম ভাবেই সিমিলার টাইপ প্রশ্ন আসবে যে এরকম একটা টেস্ট করছি, এরকম ডিফেক্ট ছিল ডিউরিং মানে প্রি প্রোডাকশনে আমরা এরকম পাইছি, আফটার 90 ডেজ আমরা এরকম, ইন প্রোডাকশনে আমরা 5 ডিটেক্স পাইছি, তাহলে ডিআরডিটা কত এটা বের করব। তো এরকম ভাবে সিমিলার টাইপ প্রশ্নই থাকবে। সো আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো এটা ডিআরডিটা বের করবেন। তো এই তো এটা গেল আমার 2 মার্ক। তাহলে বাকি 8 মার্কটা কোথায় যাচ্ছে? বাকি 8 মার্কটাই যাচ্ছে কোর্স মেলে। সো কোর্স মেলটা কেউ যদি, কারণ আপনাদের ফ্লেক্সিবিলিটি আছে 1 2 3 4 আপনারা অ্যানসার করতে পারেন চাইলে, কিন্তু কোর্স মেলটা কিন্তু খুবই মজার একটা জিনিস আর 8 মার্কস ক্যারি করতেছে। যদি এটা ঠিকভাবে লিখেন তাহলে কিন্তু ফুল মার্কস পেলে অনেক ভালো একটা মার্কস কিন্তু আপনারা এই পরীক্ষার ফাইনালে মানে গেইন করতে পারবেন। সো আমরা আপনারা চেষ্টা করবেন যে কোর্স মেল থেকে অ্যানসারটা করার। তো রিফ্যাক্টরিং এর মধ্যে কোর্স মেল যেগুলো আমরা পড়ছি, যেগুলো পড়ছি আমরা কি সেগুলাই দেখব। আর সেগুলা অবশ্যই, যেহেতু এটা একটা 8 মার্কের প্রশ্ন, অবশ্যই এটার কোডটাও কিন্তু বা উদ্দীপকটাও কিন্তু বেশ বড় হবে। সেই উদ্দীপকটা বা কোডটা পড়তে একটু টাইম লাগবে। সো এটা যদি কেউ অ্যানসার করে অবশ্যই একটু টাইম নিয়ে অ্যানসারটা করবেন। ঠিক আছে? তো অ্যানসারটা কিভাবে করবেন? কোডগুলো দেখবেন, কোডগুলো দেখে আপনার যেগুলো মনে হবে যে এখানে এই প্রবলেমটা আছে, সেই প্রবলেমগুলো লিখবেন এবং সেই প্রবলেমটার সলিউশনটা, রেমেডিটা লিখবেন। বুঝতে পারছি? সরি স্যার, রেমিডি বলতে যে কোডটাকে আবার চেঞ্জ করে দেওয়া আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্যার রেমিডি বলতে এখানে যে কোডের যে সলিউশন প্রবলেমটা এক্স্যাক্টলি। থাকে। এই যে প্রত্যেকটাই রেমেডি দেওয়া আছে, প্রত্যেকটাই দেখেন আপনি কোর্স মেলে রেমেডি দেওয়া আছে। দেখেন কমেডি, এই দেখেন রেমেডিস, এই যে এক্সট্রাক্ট মেথড, রিনেম মেথড, ইন্ট্রোডাকশন। অবশ্যই আপনার এক্সট্রাক্ট মেথড এই কোড সম্পূর্ণ লিখতে হবে না, অবশ্যই লিখতে হবে না। আপনি যদি থিওরিটিক্যালি বোঝাতে পারেন অবশ্যই গো ফর ইট, কিন্তু যদি মনে হয় যে থিওরিটিক্যালি আপনার কষ্ট হচ্ছে বুঝাইতে, তখন আপনি কোড হিসেবে লিখেও আপনি বুঝাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি একটা কোডের রেসপেক্টে আপনি মানে উদ্দীপকে যে কোডটা দেওয়া হচ্ছে সেই কোডের রেসপেক্টে যদি আপনি রেমেডিটা লিখতে পারেন, তাহলে আপনার 8 এ 8 পাওয়া আরো ইজি হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছি? রেমেডিটা স্যার মানে এখানে কি? মানে আমাদের যে কোড স্মেল গুলো থাকবে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, এরপর আইডেন্টিফাই যদি করতে আমরা হবে পারি এবং কোড উদ্দীপকে যে কোডটা দেওয়া সেই কোডটাকে মডিফাই করতে হবে। এই কোডটাকে মডিফাই যদি আপনি রেমেডি ওয়াইজ করতে পারেন, যে কোনো রেমেডি ইউজ করতে পারেন আপনি চাইলে। এখানে যে 3টা রেমেডি দেওয়া না, আপনি এই 3টার মধ্যে যে কোনো একটা রেমেডি ইউজ করে কিন্তু করতে পারেন। আপনার কিন্তু 3টা ইউজ করতে হচ্ছে না। তাহলে যে কোনো একটা রেমেডি ইউজ করে যদি আপনি উদ্দীপকের যে কোডটা সেটাকে মডিফাই করে দেখাইতে পারেন, আপনার 8 এ 8 নিশ্চিত। আমি কি বলছি বুঝতে পারছি? তো এখান থেকে কোন কোনটা পড়তে হবে? মানে মানে স্যার সব একটু কমায় দিতেন স্যার, কারণ এটা তো অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট বড় একটা নেমিংটা, স্লাইড। কমেন্টস, তারপর কি আছে আমরা কি পড়ছি। আর এই রেমেডি তো আমি বলবো না, রেমেডি আপনার যেটা সুবিধা মনে হয়, আপনার এরকম প্রশ্নে লেখা নেই যে কমেন্টস এর এক্সট্রাক্ট মেথডটাই আপনার এক্সপ্লেন করে দাও এই কোডের মধ্যে, এরকম কিন্তু লেখা নেই। আপনার জাস্ট প্রশ্নটা এরকম থাকবে, কোডটা পড়ো, কোডটা পড়ে তোমার কোন কোন কোড স্মেল আছে মনে হয় এবং এটার সলিউশনটা কি, ব্যাস এটাই হচ্ছে আপনার স্যার পরীক্ষার এটা প্রশ্ন। বুঝছি, কিন্তু কোন কোন কোড স্মেলটা একটু পড়তে হবে এটা একটু যদি এইটা দিতেন। তো আমরা পড়ছি, যেগুলা পড়ছি সেগুলাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং, কমেন্টস, ডুপ্লিকেট কোড, লার্জ ক্লাস, লং মেথড, লং প্যারামিটার, ফিচার এনবি আর রিফিউজ বিকুইস্ট। এই কয়টা 8টার মতো মনে হয়। স্যার একটু আস্তে দেখে দিন। স্যার মানে এই এগুলাই টপিকটা যদি যেগুলো আমি আপনার স্লাইডে আছে সেগুলা, স্লাইডে এগুলাই আছে আর কিছু না। স্যার এই টপিকটা যদি আমি স্কিপ করি তাহলে কি এক্সামে 4টা অ্যানসার করতে পারবো? হ্যাঁ পারবেন না কেন, নাকি 5টা তো থাকবেই। মানে স্যার এটা 5টার থেকে মধ্যে 2টা যে 4টা। ক্রিয়েটিভ তো দেন নাই। হ্যাঁ স্যার 2টা ক্রিয়েটিভ দেন নাই তো এই টপিকের উপর। কি দেই নাই মানে বুঝি স্যার নাই। আমি বলতেছি যে স্যার এই টপিকটার উপর কি 2টা কোশ্চেন করছেন মানে না নাকি একটা একই? করছে। আচ্ছা ঠিক আছে। এটা স্কিপ করলে কিন্তু আপনার অপশন কিন্তু লিমিটেড, মানে ও যে কয়টা পারবেন সেই কয়টাই লিখতে হবে আর কি, প্রথম 4টাই লিখতে হবে, ফ্লেক্সিবিলিটি পাবেন না। স্লাইডটা স্যার বাদ বাকি পুরো সিলেবাসের তুলনায় স্যার এটা বড়, তো আর কি সবাই একটু আর কি হিমশিম আচ্ছা খাইতেছে আর স্কিপ কি, একটু করতে কমায় চাইলে দিতে পারলে স্কিপ স্যার ভালো করেন, হতো স্যার। কিন্তু মেক শিওর বাকি সব চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়েন। বুঝতে পারছেন? স্যার এখান থেকে একটু কমায় দেওয়া যাবে না স্যার? হ্যাঁ মানে এই স্লাইডটা থেকে একটু কমায় দেওয়া যাবে না স্যার? ফিচার মাত্র মনে হয় 3টা থেকে 4টা কোর্স মেল হাইয়েস্ট, হয়তো 3টা কোর্স মেলই দেওয়ার কথা, 3টা থেকে 4টা হাইয়েস্ট, 4টা, আর এক একটার জন্য 2 মার্কস করে। 4টায় যদি ধরেন ভাগ মানে ধরেন যদি 4টা থাকে তাহলে এক একটার জন্য 2 মার্ক, যদি 3টা মনে হয় তাহলে এক একটার জন্য ওরকম 2.5 মার্কসের মতো এরকম ভাবে আর কি ডিস্ট্রিবিউট করা। সো যে কয়টা আপনি ধরতে পারবেন এবং সলিউশনটা দিতে পারবেন আপনি কিন্তু সলিড মার্ক এটা। সো দেখেন আপনার যেটা সুবিধা মনে হয়, 4টার বেশি কোনো কোর্স মেল পাবেনই না কোনো উদ্দীপকে,
মানে এমন উদ্দীপকের নিজে নেই যেখানে 6টা 7টা কোর্স মেল আপনি পাবেন। 4টা, হাইয়েস্ট 4টা, লোয়েস্ট 3টা থেকে 4টা কোর্স মেল হবে, ঠিক আছে? স্যার কোনো কারণে যদি ধরলাম যে সময়ের অভাবে প্রতিটা কোর্স মেলের আমি কোডটা মডিফাই করে লিখতে পারলাম না, থিওরি দিয়ে জাস্ট বুঝিয়ে দিলাম, আচ্ছা, মানে পার্শিয়াল সেই মার্কস তো ক্ষেত্রে পাবো। অবশ্যই পার্সিয়াল পাবেন, কিন্তু যেহেতু সলিউশন প্রত্যেকটার আপনি দিতে পারেন নাই, কিছু মার্কস কাটা যাবে। ধরেন 5 পাইলেন, 4.5 পাইলেন, এরকম 5 ওকে পাবেন আশা করি, ঠিক আছে? 8-এর মধ্যে তো 5 পাবেন আশা করি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন দেখি আমরা কি অ্যাসাইনমেন্ট তো আমি করাই দিতে পারবো না, এটা আমি এখান থেকে এর রেসপেক্টে স্যার করতে পারবো। স্যার এখান থেকেই দেন, আমরা জাস্ট কমপ্লেক্স ফাংশন রিলেটেড একটা এক্সাম্পল দেখেন আমাদের, মানে তাহলেও হয়। জি স্যার, একটা স্যার একটা ফাংশন কলের জন্য কোশ্চেন দেখা দেন, দেন একটা স্যার। সিম্পল কোড দেন, সেটার করে দেখাই। স্যার দুইটা বেসিক সিনারিও আমি বলতেছি, একটা ফাংশন কলের জন্য আর একটা হলো স্যার মানে নেস্টেড ফর লুপের জন্য। স্যার এতটুকু হলেই হবে। নেস্টেড নিয়ে প্যারা নাই, ফাংশনটাই তো প্যারা। ফাংশন, না, ও nested ভালো কথা ফাংশন দেই নাই ইয়া কোডে, মানে আপনার ফাইনালের এক্সামে ফাংশন দেই নাই। আপনার এখানে তো ফাংশন আচ্ছা। দেওয়া না, এখানে তো ফাংশন অ্যাসাইনমেন্টে ফাংশন দেওয়া ছিল। আপনাকে রাশিদকে মনে হয় আমি বলছিলাম ফাংশন ছাড়া একটা করে দেখেন, নোট না দিয়ে ফাংশন সহ একটা করে দেখেন, আর তিনটা স্যার করছিলাম স্যার, কিন্তু পেঁচায় যায় স্যার। আর পেঁচায় যায়? এটাও কয়েক জায়গায় স্যার ঘাটাঘাটি করে দেখলাম, কিছু কিছু টাইমে ফাংশনের জন্য দুটো আলাদা আলাদা করে তারপরে যোগ করে করতেছে। স্যার ওটা করলেও তো অনেক ভেজাল হয় স্যার। স্যার স্যার মেইন ফাংশনে জানে একেবারে একটু উপরে মেইন ফাংশনটা, মেইন মেইন ফাংশন ফাংশন মানে নিচে স্যার। আচ্ছা এটা নিচে, হ্যাঁ। এখন মেইন ফাংশন, আমাদের কোশ্চেনটা হলো যে মেইন ফাংশনে আমরা যে ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করলাম, এগুলো তো আমরা এখন নোট ধরবো একবারে ওই যে এইটা তো আমরা একটাই নোট ধরবো ফার্স্টে একদম। হ্যাঁ হ্যাঁ এটাই কিন্তু আমার ফার্স্ট এটার সাথে, ফাংশন, ফার্স্ট নোট। হ্যাঁ এটার এটা কি সাথে বুঝতে এন্ড আমার ওই যে পারছেন? ফর লুপের আগে এই পর্যন্ত না, স্যার রিটার্ন ওটা জিরো এক হবে। আলাদা নোটে যাবে না স্যার? বুঝি না। কারণ স্যার রিটার্ন জিরোর আগে তো স্যার আরেকটা রিটার্ন ফাংশন কল জিরোটা তো হয়েছে। অবশ্যই একটু ট্রিকি না, দাঁড়ান। স্যার প্রতিটা লাইনের একটা নোট ধরা যায় না? মানে না না না, এইগুলাকে আপনি প্রতিটা লাইনকে আলাদা নোট করবেন না, এইগুলাকে আপনারা একটা নোটের মধ্যে রাখতে পারবেন। রিটার্ন জিরো যেটা বলছে, হ্যাঁ সেটা আলাদা একটা নোট করতে পারেন, কারণ আমরা কি রিটার্ন স্যার ফাংশন কলের জন্য তো হিসাব অনুসারে একটা নোড হওয়ার কথা। বুঝি না তার কি? স্যার স্যার ফাংশন যে আমরা কল করতেছি স্যার মানে ইনিশিয়ালাইজের পরে, স্যার এটাও তো স্যার একটা নোড হয়ে আসার কথা, তা নাহলে তো স্যার কাহিনী হয়ে যায় উপরে। কারণ আরো ইনিশিয়ালাইজেশন আছে, তারপরে স্যার লুপ টুপ আছে, মানে এগুলো ম্যানেজ করা যায় না। আচ্ছা আমরা ফার্স্টে দেখি, এইটাকে আমরা একটাই নোট ধরলাম ফার্স্টে আপাতত, এটা একটা নোট, নোট 1, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, এরপরে আমার যাচ্ছে এটা ইনিশিয়ালাইজেশনে কি একটা ফাংশনের মধ্যে প্যারামিটার গুলো দেওয়া, প্যারামিটারের মধ্যে কি দেওয়া আমার এইগুলা, এইটাকে কি করব আমরা, এটা কি আপনারা নোট 2 দিছি নাকি নোট 1 রাখছি? এটা নোট 2 হবে। বলেন কি করছেন আপনারা, এটা কি নোট 2 দিছেন নাকি নোট 1 ই রাখছেন? স্যার নোট 1ই হওয়ার কথা না স্যার? কারণ ফাংশন কল হওয়ার পর তো স্যার ডাইরেক্টলি এগুলো এক্সিকিউট হবে। এটা কি করবেন বলেন তো, এটা কিন্তু কি করতেছে দেখেন, এই এ বলেন, বি বলেন, এন বলেন, এগুলারই ভ্যালুগুলা কিন্তু ডিক্লেয়ার করা জাস্ট এখানে। আমরা সি প্রোগ্রাম করছি না, আমরা এইখানে যেগুলা ডিক্লেয়ার করি সেই ভ্যালুগুলাই কিন্তু আমরা এখানে কি দিয়ে দেই লাস্টে। তাহলে এইখানে কিন্তু আলাদা আলাদা হবে ধরার কোনো কারণ নাই, এটা জাস্ট আপনার কনফিউশনের জন্য দেওয়া হয়েছে, যে কনফিউজড হয়ে যান একটু, যে এখানে কেন এইখানেও দেওয়া আবার এইখানেও দেওয়া। এখানে কিন্তু আপনারা পরীক্ষার সময় করেন, এইটা কিন্তু উপরে যেটা ডিক্লেয়ার করেন সেটারই ভ্যালুগুলো আপনারা ডিক্লেয়ার করে দেন, তাই না? জাস্ট ভ্যালুগুলো কিন্তু এখানে ডিক্লেয়ার করা হয়েছে, তার জন্য এখানে ঘাবড়াবার কিছু নেই, এখানে বলার কিছু নেই যেখানে আলাদা একটা নোড হচ্ছে। এখানে কি করব আমরা, এইটাকে আমরা ইগনোর করে এটাকে হিসাবে আপনারা ম্যাথটা করবেন, এটাকে করে কি করব, এটা আমার কি নোড 1, তাই তো? আচ্ছা স্যার এখানে যে ফর ইন্টিজার i = 0 ইনিশিয়ালাইজ এটা আলাদা, এটা আলাদা নোড, অবশ্যই এটা আলাদা নোড, কারণ এটা ফর লুপের মধ্যে ঢুকে গেছে অলরেডি। আর ফর লুপের মধ্যে ঢুকে এখানে আমরা i = 0 করতেছি, এটা কিন্তু এইখানে i = 0 হয়নি, হয়েছে কোথায়, ফর লুপের মধ্যে। তাহলে অবশ্যই এই i = 0 কে কই করতে হবে, নোড 2 ধরতে হবে, বুঝতে পারছি? তাহলে আমার কি হবে, নোড 1 হবে এইটা, নোড 2 হবে এইটা, তারপর কি হবে বলেন তো? স্যার এর পাশে নোড 3 হবে, তারপর নোড 3 হবে। এইখানে কি একটা কন্ডিশন, ট্রু ফলস কন্ডিশন, তাই না? হ্যাঁ এটা হবে, এটা 3 হবে। হ্যাঁ এইটা হচ্ছে আমার কি নোড 3, তাই তো?
আর নোট 3 থেকে Yes. কি যাবে বলেন তো? আমি না আমার মানে আমি বাসা নোট শিফট 3 করব থেকে তো, স্যার টু ফলস শুরু হবে আমার স্যার। নোটপ্যাডটা হচ্ছে আমি ঢুকাই ফেলছি অলরেডি, তো আমি এটা আসলে মানে ওভাবে দেখাইতে পারতেছি না। দেখি আপনি তাও মাউস দিয়ে দেখাতে পারে কিনা, একটু হোল্ড করেন। আচ্ছা, আমি চাইলে নোট 1 ধরলাম, তাহলে এটা হচ্ছে আমার 1, তারপর এটা আমার কি, এটা হচ্ছে আমার নোট 2, তাহলে এই 1 থেকে 2 গেল, তারপর কি এই 1 এর তো স্টার ভ্যালু গেল, এটা 1 থেকে 2, এবার কি নোট এটা হচ্ছে আমার কি 3, তাই তো? নোট 3 তাহলে ইয়েস 3 গেল 2 এর থেকে, 3 গিয়ে কি হচ্ছে আমার এখন 3 থেকে স্যার টু ফলস শুরু হবে। 3 থেকে বলেন তো i++ যাব বলেন তো? না 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 স্যার, স্যার ইফে ইফে যাবো। অবভিয়াসলি ঢুকবো না, আমরা i++ কখন হয়? ভিতরের কাজটা শেষ লাস্টে হওয়ার স্যার। পরে তারপর হয় না? ইয়েস জি স্যার। বুঝতে পারছি, তাহলে কখন হবে দেখি আমরা, তাহলে এই যে এই কন্ডিশনটা তারপর যাব, তাই না? তাহলে 3 তে কি হচ্ছে, হ্যাঁ ট্রু হচ্ছে, এন্ড ফলস ফলস হচ্ছে, হচ্ছে তাই তো? তাহলে Yes. 3 তে যদি ট্রু হয় তখনই আমার নোট 4 এ যাবে না? নোট 4টা কি এইটা না? বুঝতে Yes. পারতেছি? তাহলে নোট 4 এ কি হবে? নোট 4 এ যাব তখন কি এটা আরেকটা কন্ডিশন না? দেখেন তো, আরেকটা নোট কন্ডিশন, হ্যাঁ এইটাই তো আমার জি নোট স্যার 4, তাহলে কি এটা আরেকটা কন্ডিশন। তাহলে নোট 4 এ কি হচ্ছে, আবার ট্রু হচ্ছে এবং ফলস ফলস হচ্ছে হচ্ছে, ট্রু, এটা বুঝতে পারছি। জি স্যার। তারপর কি হচ্ছে দেখেন, নোট স্যার 4 নোট যদি 4টা ট্রু একটু হয় আবার কি বলবেন হচ্ছে, স্যার? নোট 4 যদি ট্রু হয় কি হবে, এটা নোট 5 হবে না? বুঝতে 5 হবে পারতেছি? হ্যাঁ তাহলে কি নোট 4 যদি ট্রু হয় নোট 5 এ যাবে। আপনারা অবশ্যই পরীক্ষার প্রশ্নে কিন্তু এরকম নোট লিখে রাখবেন, না তো বুঝবেন না কিচ্ছু, খাতায় ডিরেক্ট করতে গেলে কিচ্ছু মাথায় থাকবে না, এরকম ভাবে আপনার লিখতেই হবে। আর যদি টাইম থাকে তাহলে তো খাতাতেই আপনি কোডটা লিখে তারপর নোট করতে পারেন, কিন্তু অত টাইম থাকবে না। আপনারা পরীক্ষার প্রশ্নে এরকম ভাবে নোটগুলো লিখে তারপর কি খাতায় ডিরেক্ট গ্রাফটা করেন, ঠিক আছে? তো নোট 5 জি গেল, স্যার। এখন বলেন ইফ, এটাও কি আরেকটা ইফই না? তাহলে কি এটা আলাদাভাবে আবার কি আবার ইয়া হবে না বলেন তো? হ্যাঁ আবার টু ফলস হবে কি হবে, ট্রু ফলস হবে, তাই তো? তাহলে কি যদি এইটা না হয়, ফলস হয়, তখন ফলস কোথায় হলেও যাবে? 5 হবে। তাহলে 6 এ যাবে এইটাই যাবে না? কি হবে, এটা কত হুম নম্বর নোট কি বলবো? স্যার 5 স্যার 6 6, তাই তো? 6 নম্বর নোট, 6 নম্বর নোটটাও কি একটা কন্ডিশন না? দেখেন তো, হ্যাঁ কন্ডিশন, তাহলে এটা কি হবে, আবার ট্রু ফলস হবে না? ট্রু ইয়েস আবার কি ফলস, তাই তো? ট্রু ফলস। এখন দেখেন 6 যদি ট্রু হয় তখন আবার কোথায় যাবে? 7 এ 7 এ যাবে, তাহলে কি 7 এ যাবে, এটাই হচ্ছে আমার 7, তাহলে এটা হচ্ছে আমার 7। আর 6 যদি ফলস হয় আবার কোথায় যাবে বলেন তো? এইটা না? 8 এ এইটাই ওইটা আমার কি, স্যার। এই দুইটা মিলেই আমার 8 না বলেন তো? জি স্যার। এটা কি আলাদা আলাদা 8 9 হবে তাই বলেন? আপনারা কি বুঝতে না না পারতেছি? এটা হবে না স্যার। কারণ এটা কি ভ্যারিয়েবল আপডেট, এটা কিন্তু আলাদা আলাদা কিছু হবে না, এখানে কি হবে ডিরেক্ট ফলস গেলে কি 8 এ চলে যাবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সবাই এটুকু বুঝতে পারছি? স্যার 5 এখন থেকে স্যার 6 এখানে একটা স্যার 5 থেকে হবে না স্যার? 6 7 থেকে 8 এ যাবে তো স্যার। 7 থেকে 8 এ যাবে মানে বুঝি নাই। ও স্যার আমাদের যদি ইফ ইফ দেয়া আছে স্যার, তো ওখানে তো হ্যাঁ 7 হ্যাঁ থেকে হ্যাঁ 8 এ হ্যাঁ, যাবে এন্ড 5 থেকে 7 লাস্টে এও যাবে। কি এই 7 থেকে 7 8 এ থেকে যাবে, 8 আবার কি 5 থেকে 5 7 এ থেকে যাবে, 7 এটা এ বলতেছেন তাই তো? জি 5 স্যার। থেকে 6 হ্যাঁ 5 থেকে 7 এ যাবে, আসলেই যাবে। কেন বলেন তো? এখানে ইফ দেওয়া মানে কি, এটা যদি ফলস হয়েও যায় তাহলে তো গেলই নিচে, কিন্তু যদি ফলস ট্রুও হয় তাহলেও কিন্তু এটা ঢুকতেই হবে, তাই না? ইফে কিন্তু জি যাচ্ছে, স্যার। কারণ এখানে কিন্তু এলস ইফ দেওয়া নেই, ইফ দেওয়া। ইফ দেওয়া মানে কি, পাস একবার ট্রু হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর কিন্তু আবার কোথায় যাবে, পাঁচটা ফিরে আবার কিন্তু সাথেই ব্যাক করবে, বুঝতে পারছি? কারণ 5 পর কিন্তু আমার কোন লাইন দেওয়া, এই ইফের লাইনটাই দেওয়া আছে, তাহলে কি 5 থেকেও 7 যাচ্ছে, আবার কি এই 7 থেকেও কি হচ্ছে 8 যাচ্ছে। 8 7 যদি যাচ্ছে। ট্রু স্যার হয়, ইফ কন্ডিশনটা 6 নাম্বার লাইন না স্যার? ইফ মানে 6 নম্বর নাম মানে, ও সরি 6 নম্বর না, ও উল্টা লিখছি না, সরি। হ্যাঁ 5 থেকে হ্যাঁ 6 হ্যাঁ যাচ্ছে, 5 থেকে 6 এটা তো 6 6, এটা তো 6, এটা হচ্ছে 6। 5 থেকে 5 যদি ট্রু হয় তারপর কি আবার 6 যাচ্ছে, সরি, কারণ 6 নম্বরে হচ্ছে ইফ দেওয়া, তাহলে কি 6 যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হুম তো এখন এখন স্যার হচ্ছে 8 থেকে আর যাবে 6 যদি ট্রু হয় 7 যাবে, ঠিক ইনক্রিমেন্টে আছে? স্যার। হ্যাঁ এখন ঠিক আছে। আর 7 থেকে 8 যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এখন 8 যদি ফলস হয়ে যায়, মানে 8 তো আর ফলস না, তখন 8 তো একটা স্টেটমেন্ট ছিল, তাহলে 8 এর পরে কি হবে বলেন তো? স্যার ইনক্রিমেন্ট হবে এখন। ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হবে, অল্পতে তার মানে কি ইনক্রিমেন্ট এইটা হচ্ছে আমার 9 9, বুঝতে পারছি? জি এই স্যার। i++টা কি তাহলে আমার 9,
সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে 8 এর পর গেল 9 9 এর পর এখন কোথায় যাবে বলেন তো? 9 থেকে স্যার 3 তে যাবে। এক্স্যাক্টলি, মানে ফার্স্ট কন্ডিশনটা কোথায় ছিল? 3 এ ছিল, তাহলে 9 এর 3। পর 3 এ যাচ্ছে। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। পারবো না এটা? জি স্যার। এবার কি বুঝতে পারছি? এইটুকু সমস্যা ছিল, একই ধরবো, একটাই নোট জি ধরবো, স্যার, আলাদা নোট ওইটাতে নাই। সমস্যা ছিল। এটা আলাদা কোনো নোট নাই। এখন দেখি আমরা এইটা দেখি, এই নেস্টেডটা দেখি। আচ্ছা, তো স্যার এখানে 3 টা ফলস হলে কোথায় স্যার যাচ্ছে 3টা আবার? রাখেন স্যার। ফলস রাখলে হ্যাঁ, এই যে ইয়ে যাবে, লুপে যাবে, নেক্সট লুপে 8 9 10 এ যাবে। কি কি কি? স্যার 3 থেকে শুরু করেন এখন, যে ফলস 3 তো 2 হইলে আমরা ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, লুপটা আচ্ছা করলাম, ঠিক আছে এখন 3 ফলস হলে আমরা নেক্সট লুপে যাবো, এটা 10 ধরবো তো। আচ্ছা ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার কি 1, মানে আমি নর্মাল ভাবে ধরতেছি, ঠিক আছে? আমি আর ওইটার রেসপেক্টে ধরতেছি না, নাকি 10 দিয়েই ধরবো? স্যার 10 দিয়ে ধরেন স্যার। 10 দিয়েই করেন স্যার। আচ্ছা, 9 এর পরে কি স্যার এটা হচ্ছে? আমাদের যেটা একই ইয়েতে, এটা কি আলাদা আলাদা হবে না গ্রাফটা? না না, আপনি তো 9 এর পরে 10 দিয়েই করবেন, আমি এমনি বোঝানোর সাথে 1 দিয়ে এটা করতেছি। তোমার জয়েন হবে 3 এর সাথে, বুঝছো? আচ্ছা, 10টা 9 এর 3 পরে, থেকে যাবে। 9 এর পরে তো 3 এ যাচ্ছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 3 এর পরে তো 3 যখন ফলস হয়ে যাবে, 3 ট্রু এর সময় আমরা ফলস। করছি 2 ইজ ডান, হ্যাঁ তাই তো? ট্রু ইজ ডান। হ্যাঁ। ফলস হলে কি হচ্ছে? ফলস হলে স্যার 10 এ যাবে স্যার। ফলস হলে মানে কি ফর লুপটা শেষ, ব্রেক করতেছি, শেষ। তাই না? ফর লুপটা জি ব্রেক স্যার। করতেছি, তাহলে ফর লুপটা ব্রেক হলে কোথায় যাবে? এখন নতুন ফর লুপটা যাবে। তার মানে নতুন ফর লুপটা কোথায় আছে? 10 এ। তাহলে 10, এটা হচ্ছে শুরু হচ্ছে কি 10। 10টা কি বলেন তো? 10টা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন, মানে i = 0 টা হচ্ছে আমার 10। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সবাই এটুকু বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে i = 0। তারপর 11 তাহলে কি বলেন তো? 11টাই হচ্ছে আমার ফর লুপের ওই কন্ডিশনটা। এই i is less than n টা হচ্ছে কি আমার 11। সবই তো করে দিচ্ছি আচ্ছা। 11 এর পরে কি? এখন এটা কি ট্রু বা ফলস হবে? ট্রু অথবা ফলস। যদি ট্রু হয় তাহলে কি হবে বলেন তো? নেক্সট লুপে যাবে। নেস্টেড লুপে যাবে। তাহলে যদি ট্রু এন্ড হয় কি করব? ইনিশিয়ালাইজ এইটাকে আমার কি ধরতে হবে তাহলে? j = 0 টাকে আমার কত 12। ধরতে হবে? 12 12 ধরতে হবে। মানে ট্রু মানে কি 12 ধরতে হবে। 12 ধরে স্যার মানে কি 12 ট্রু হলো 12 তে গেল। সবাই কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ট্রু হয়ে 12 12 তে থেকে যাওয়ার 13 তে যাবে পরে এখন। এরপর কি হবে বলেন তো? j is less than, এটা কি আমার? কন্ডিশন চেক তাহলে এটা করবে। আমার 13, তাই তো? জি স্যার। 12 এর পরে 13। ইয়া নাই তো নোটপ্যাড, খুব বাজে হাতে লেখা হচ্ছে, বুঝতেছেন তো নাকি? জি স্যার। জি স্যার আচ্ছা, বুঝতেছি। 13 এর পরে কি হচ্ছে? 13 আমার কি ট্রু হতে পারে অথবা ফলস ফলস হতে হতে পারে। পারে। যদি 13 ট্রু হয় তাহলে কোথায় যাবে বলেন তো? এই ইফ স্যার ইফ। কন্ডিশনে যাবে না, তাই তো? জি স্যার। তাহলে এটা কি আমার 14 দিতে হবে এইটাকে, বুঝতে পারছি? 14। তাহলে কি এটা হচ্ছে আমার ইফ কন্ডিশনটা হচ্ছে আমার 14। এখন কি হবে 14 এর পরে? ইফ কন্ডিশনটা যদি ট্রু হয়, তাই না? ট্রু হতে পারে, ফলস হতে পারে। যদি ট্রু হয় কি হবে বলেন তো? ট্রু হলে স্যার প্রিন্ট ট্রু করতে হইলে বলছে। আমাদের হ্যাঁ প্রিন্ট হবে প্রিন্ট হচ্ছে তাহলে আমার কি হবে? 15। এটা আমার 15। 15। তাহলে প্রিন্ট হচ্ছে আমার 15। তারপর কি হবে বলেন তো? আর এলস ইফ এলস ইফ। কন্ডিশনটা এলস এলস ইফটা ইফ এখন ফলস হইলে দেখেন, এলস ইফ যদি ফলস হয় এলস ইফ যাবে না? অবশ্যই যাবে। তাহলে যাবে। এটা কি জি স্যার আমার 16। 16। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। কিন্তু 15 সাথে কি 16 কানেক্টেড করতে হবে বলেন তো? না স্যার না স্যার, না না, স্যার। কারণ এখানে কিন্তু ইফ এলস দেওয়া ইফ। নাই। 15 এর পর যে 16 এক্সিকিউট হবে না তো, এখানে যে কোনো একটা এক্সিকিউট হবে, হয় ইফ নয়তো এলস ইফ নয়তো এলস, তাই না? তাহলে কি 15 এর পর 16 Yes. যাবে? না স্যার না না, স্যার। যাবে না। আচ্ছা, তাহলে 15 এর পর আসলে কি যাবে বলেন তো? 15 এর পর লুপটা শেষের পর মানে এই জে প্লাস প্লাসটা যাবে, বুঝতে পারছেন? মানে 15 থেকে এরকম যাবে, এখান থেকেও যাবে, আবার কি এখান থেকেও জে প্লাস প্লাস যাবে। আমরা কি বুঝতে পারছি? দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ। দেখেন, এটা তো একটা নোট দিয়ে কানেক্ট করে দিব না স্যার? হ্যাঁ দেখেন একটু। 14 এর পরে ওখানে কি একটা ফলস বড় হলে আমরা কাহিনী আছে। কোথায় যাচ্ছি? 16 তে যাচ্ছি। 16টা কি আরেকটা কন্ডিশন, তাই তো? তাহলে 16 কি হতে পারে? ট্রু হতে পারে, ট্রু আবার ফলস হতে পারে, ফলস তাই তো? 16 যদি ট্রু হয় তাহলে এটা কি যাচ্ছে? এইটা হচ্ছে আমার 17 তে 17। প্রিন্ট হবে। তাহলে এইটা হচ্ছে আমার কি 17, যেটা আমার কি একটা প্রিন্ট। আর যদি ফলস হয় তাহলে কোথায় যাবে? এলসিফে যাবে না, আবার এলসে যাবে তো? তাহলে এটা কি আমার জি স্যার। 18।
তাহলে 18টাও কি দেওয়া আমার একটা ট্রু দেওয়া আর একটা ফলস দেওয়া, তাহলে একটা ট্রু হবে 18, একটা কি ফলস হবে। 18 যদি ট্রু হয় কোথায় যাবে? 19-এ, যেটা কি একটা প্রিন্ট স্টেটমেন্ট, তাই তো? আর 18 যদি ফলস হয় তাহলে কোথায় যাচ্ছে? তো স্যার ভিতরের লুপের স্যার ইনক্রিমেন্ট এরকম করে করা লাগবে কিনা ডিরেক্ট হয়ে স্যার যাওয়ার যে কথা ইনক্রিমেন্ট হবে হ্যাঁ, এখন দেখি তাহলে। ফলস 18 এখন নেক্সট ফলস, ইনক্রিমেন্ট হয়। দেখেন ভালো করে। তাহলে কি প্রত্যেকটার 18 ফলস? কই গেল? স্যার আমার একটা স্যার কোশ্চেন এই ছিল else স্যার। এ। হ্যাঁ বলেন। স্যার আমরা যখন এলসিফ করতেছি, এলসিফ এর যখন আমাদের ট্রু কন্ডিশন হইতেছে তখন আমরা তো মানে 17 নাম্বারটা করতেছি, কিন্তু যখন ফলস হইতেছে তখন তো মানে বাই ডিফল্ট তো এই এলসি এক্সিকিউট হওয়ার কথা কি না, কন্ডিশন হয়? এলসি কন্ডিশন হওয়ার কথা না তো। এলসি তো কন্ডিশন হয়ই না, এসএল তো ট্রু ফলস জি হয় না, স্যার। যে কোনো একটাই তো, ওটা তো একটাই থাকে। জি স্যার, খালি এলসি হ্যাঁ, এক্সিকিউট হওয়ার কথা। ভালো কথা মনে করছেন। তাহলে এখানে কি হচ্ছে, এটা আমার 18, তাই তো? 18তে গেলেই তো এটা কি, 18তে গেলে মানে আমার কি কন্ডিশনটা হওয়া, এই 19 নম্বর কন্ডিশনটা এক্সিকিউট হওয়া, তাই না? মানে ডিরেক্ট কি 19 লিখে দিব এরকম ভাবে 19, তাই তো? 18টা যদি আমার ঢুকে, 18তে যদি আমি ঢুকে পড়ি তাহলে কি কোন কন্ডিশনটা ট্রু হবে বলেন তো? এই এলস নাকি 18ই নেস্টেড রাখবো? লুপ কি করবেন বলেন তো? স্যার এখানে 18 কি শেষ আলাদা হলে নোট আমাদের ইউজ পুরো করবো? নেস্টেড এর ইনক্রিমেন্টে যাব স্যার। না ওটা বুঝতে পারছি, কিন্তু এটা কি 18-র মধ্যে এই প্রিন্ট রাখবো নাকি 19 নম্বর একটা নোট ক্রিয়েট করে 19 রাখবো? সবগুলো যেহেতু 18 তে প্রিন্ট রাখলেই হয় স্টেটমেন্টে স্যার। আলাদা একটা ইয়া করছি, তাহলে 19 স্যার রাখি। 18 আপনি কি স্যার 18 ফলস হলে রাখছেন? তো স্যার বাই ডিফল্ট 18 প্রিন্ট হবেই স্যার, ওটার জন্য কি আলাদা স্যার এটা ভাবে বুঝানোর কন্ডিশন করতে দরকার তাও হবে? নাই। ঠিক। তাহলে 18তেই কি আমার এক্সিকিউট হচ্ছে, তাই তো? যদি জি আমার স্যার। ফলস হয়ে যায় তাহলে 18 মানে এলসে ঢুকে যাচ্ছে, আর এলসে এই এক্সিকিউটটা হয়ে যাচ্ছে, তাহলে আমি 19টা কেটে দেই, তাহলে 18 এই পর্যন্ত গেল। এটুকু বুঝতে পারছি। এখন জি দেখেন স্যার। 15 যদি আমার ট্রু হয় 16, 17, 18তে যাবে? তাই বললেন। 15 ট্রু 15 যদি ট্রু না হয় মানে না এইটা স্যার। মানে 15 এক্সিকিউট হইছে, 15 এক্সিকিউট হওয়ার পর কোথায় যাবে? তাহলে এইটাকেই কি করতে হবে, তাহলে আমার 19 বানাতে হবে না? কাকে 19 বানাচ্ছি? জে প্লাস প্লাসকে, মানে নেস্টেড লুপের এই জে প্লাস প্লাসকে কি করতেছি আমরা 19 বানাচ্ছি। তাহলে 19 যে বানাচ্ছি, এই যে 19 বানালাম, তাহলে 15 থেকে কোথায় যাবে বলেন তো? 19 যাবে না? সবাই কি বুঝতে পারতেছি? সিমিলারলি 17 থেকে কোথায় যাবে? 19 এ স্যার। 17 থেকে 19 যাবে। 19 17 থেকেও কোথায় যাচ্ছে? 19-এ। সিমিলারলি 18 থেকে কোথায় যাবে? 18 থেকে 19 এ যাবে স্যার। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝতে পারছি, কারণ এই তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হবে, মানে একটা কন্ডিশনের মধ্যে যাবে এবং একটা কন্ডিশনে একটা প্রিন্ট স্টেটমেন্টটা হবে। সেই প্রিন্ট স্টেটমেন্টটা হওয়ার পর আসলে অ্যাট দ্য এন্ড যারা কোথায় যাচ্ছে, সবাই এই জে প্লাস প্লাসেই কিন্তু যাচ্ছে। সেটা 15 এক্সিকিউট হোক, 17 এক্সিকিউট হোক, অথবা 18 এক্সিকিউট হোক, সে কোথায় যাচ্ছে? 19-এ যাচ্ছে। 19টা কি আমার 19 এ যাচ্ছে। জে প্লাস প্লাস। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন জে প্লাস প্লাস করার পর কোথায় যাবে 19 থেকে? স্যার ওই যে ডক্টর ইনক্রিমেন্টে। এই লুপটার ইনক্রিমেন্টে মানে কি এই স্যার কন্ডিশনে, স্যার আই লেস দ্যান কন্ডিশনের এখানে সেকেন্ড লুপের কন্ডিশনে স্যার। সেকেন্ড লুপের কন্ডিশনটা কততে? 13তে না? জি স্যার। এই দেখেন 13 13তে না? বুঝতে পারছি। স্যার এটা 13 তে চলে কোথায় যাবে। যাবে? এই 19 থেকে 13 13তে যাবে, যাবে। 13 থেকে 20 এ যাবে। সবাই কি বুঝতে পারছি? জি এটুকু স্যার। ক্লিয়ার? এটুকু যদি ক্লিয়ার হয়, 13টা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ তো এই লুপে চললো। যখন 13 ফলস হবে কোথায় যাবে? এই 13 ফলস হলে বলেন তো? স্যার আই ইনক্রিমেন্ট হবে এক্স্যাক্টলি, আই আই ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হবে। হবে। আর আই ইনক্রিমেন্টটা কোথায় হইছে? 12তে হইছে? স্যার 20 নাম্বার নোট স্যার ও আই 20 ইনক্রিমেন্ট স্যার দেই আই নাই না? আমরা নোট ও দিই নাই, এখন তো জি স্যার। নতুন করতে হবে, তাহলে কি এটা 20, তাই তো? 20 নম্বরে আই ইনক্রিমেন্টটা তাহলে কোথায় হচ্ছে আমার? 20 নাম্বার নোডে হচ্ছে। তাহলে কি এই 13 যদি ফলস হয় তখন কোথায় যাচ্ছে? আই ইনক্রিমেন্ট হচ্ছে 20 নম্বর নোডে, এবং 20 নম্বর নোড থেকে আই ইনক্রিমেন্ট করলাম আমরা। এখন কোথায় যাব বলেন তো? স্যার এখন স্যার 11 নম্বর নোটে যাব স্যার। কন্ডিশন দেখবো না? জি স্যার। বুঝতে পারছি। তাহলে 20 থেকে কোথায় যাব? 11 তে। 11তে রিটার্ন করব এই কন্ডিশনটা দেখতে, এটা কি আদৌ ট্রু আছে কিনা। যদি ট্রু হয় তাহলে তো আবার এই লুপেই ঢুকবে। যদি এইটা ফলস হয়ে যায় কোথায় যাবে বলেন তো? বাইরে বের স্যার হয়ে নিচে যাবে না? ইট সাম এইটাই কি আমার তখন 21 নম্বর নোড। তার মানে এটা যদি ফলস হয় তখন কোথায় যাবে? 21 নম্বর নোডে যাবে, যেটা কি আমার এই ইফ সাম a is less greater than সাম b কিনা। সবাই কি ক্লিয়ার? জি স্যার। সবাই কি পারবো? আর করে দেখালাম জি না, স্যার। বাকিটুকু নিজেরা করেন। স্যার লাস্ট একটা স্যার কোশ্চেন এইভাবে করলে আমার 27টা নোট হয় স্যার।
স্যার লাস্টে স্যার রিটার্ন এটা জিরো যখন যেটা এন্ডিং স্যার হয়ে যাবে রিটার্ন লাস্টে জিরোটা কি কি করব? করব? হ্যাঁ হ্যাঁ স্যার আমার কোশ্চেন ছিল স্যার রিটার্ন জিরো নিয়ে। আপনারা বলছেন রিটার্ন জিরো আমরা চাইলে নোট ধরতে পারি একটা, তো সেটা কি আমরা এখানে রিটার্ন জিরোকে একটা নোট ধরবো? আপনি এইটুক পর্যন্ত নোট করবেন, সিএফজি করবেন এইটুক এরপর পর্যন্ত, এইটুকু আপনার কনফিউশনের জন্য দেওয়া। আচ্ছা তাহলে ওইটা ঠিক কোনো আছে কোনো স্যার বুঝতে পারছি জি স্যার। 26টা নোট হবে। সবাই কি স্যার ক্লিয়ার? স্যার পারবো? জি স্যার। পরীক্ষাটা আমরা মেইনটা বাদ দিব, ইন্টিজার মেইনের অংশটুকু। মেইন হ্যাঁ, কারণ ফাংশন যদি পরীক্ষায় এরকম ডবল বুঝানি যে এখানেও ডিক্লেয়ার করা এখানে ভ্যালুগুলো দাও, তাহলে এখানে কেন দিতে হবে এটা? এটা তো জাস্ট আপনার হয়তো ভবিষ্যতে যদি আমি টেস্ট করতে দিতাম তখন আপনারা এইগুলা ইউজ করে আপনারা টেস্ট করতে পারতেন হয়তো, এটার জন্য দেওয়া। কিন্তু আমরা তো দিই নাই প্রশ্ন, বুঝতে পারছি? আর স্যার যে স্যার ইনক্লুড এসটিডিআই মেইন ওটার জন্য কি আলাদা নোট হবে? না 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 না, পাগল নাকি, ওগুলা কিছু করতে হবে না। ঠিক আছে জি স্যার। স্যার আর এটা কোনো পুরোটাই প্রবলেম? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার এটা পুরোটাই ক্লিয়ার, জাস্ট একটা জায়গায় ঝামেলা হয়। কি? এটা হলো স্যার এই যে ফর ইন্ট আই ইকুয়াল টু জিরো, স্যার এই যে ফার্স্ট ফর লুপের যে ইয়েটা, কে বলতেছেন? স্যার আমি স্যার আব্বাস। আচ্ছা আচ্ছা বলেন। স্যার ফার্স্ট ফর লুপের যে স্যার এটা ইনিশিয়ালাইজেশনটা, জি স্যার। স্যার এটা কি উপরের লাইনগুলোর সাথে সেম নোডে হওয়ার কথা ছিল না? যেমন স্যার যদি ওখানে একটা হোয়াইল লুপ থাকতো তাহলে তো স্যার হোয়াইল লুপ আমরা থাকলে ইন্ট আই আই ইজ ইকুয়াল ইকুয়াল টু টু জিরো জিরোটা। আমরা ওখানেই দিয়ে দিতাম, এটা বলতে জি স্যার, চাচ্ছেন তো? জি স্যার। কিন্তু আমরা এখানেও দেখতে হবে আপনার, এখানেও কিন্তু আমরা আলাদা একটা নোডই ইউজ করছি, তাই না? ফর লুপ দেওয়া ছিল, ফর লুপের মধ্যে যেহেতু ডিক্লেয়ার করছি আমরা আলাদা নোড ইউজ করছি। যদি আপনি চান, আপনার মনে হয় যে এইটা আপনি এইটার সাথে মার্চ করবেন, তাহলে অবশ্যই এইটা যদি আপনি এটার সাথে মার্চ করেন তাহলে আপনার এইটাকেও কিন্তু এটার সাথে মার্চ করতে হবে। আপনি কি বুঝতে পারতেছেন? মানে তখন কিন্তু জি স্যার। এটাকে আপনি আলাদা নোট বানাতে পারবেন না। আপনি যদি একটা এরকম লিখেন যে ফর লুপের মধ্যে এই নোটটা আমি আগেরটার সাথেই মার্চ করে দিলাম, তাহলে কিন্তু এই ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে আপনার সেম ভাবেই করতে হবে। একটা আপনি মার্চ করে দিলেন আর একটাই করলেন না, তখন কিন্তু মার্চ কাটা যাবে। যেমন স্যার ধরেন এই যে এই ফার্স্ট ফর লুপটার নিচে আর স্যার সেকেন্ডটার উপরে আর কি, মানে দুটার মাঝখানে ধরেন স্যার আরেকটা ভেরিয়েবল থাকলো যে ইন্ট এক্স ইকুয়াল টু জিরো। এইটার মধ্যে জি স্যার, এই যে ফার্স্ট আর মধ্যে সেকেন্ড একটা ফর লাইন লুপের ব্রেক মাঝখানে যদি আরেকটা ভেরিয়েবল থাকতো যে ইন্ট এক্স ইকুয়াল টু জিরো, তখন ওই তাহলে আইটা স্যার দিয়ে আমরা দিতেন সেটা। তাহলে স্যার আমরা সেই এক্স আর এই ইন্ট এক্স আই আর এই আইটা দিয়ে দুটাকে দিতেন। কম্বিনেশন করে। জি স্যার। হ্যাঁ, এইটা তখন দিয়ে দিতেন, কিন্তু এটাও আপনার ভাবতে হবে। দেখেন স্যার, আমরা কেন এটাকে আলাদা নোট দিয়েছি দেখেন। এই নেস্টেড লুপের ক্ষেত্রে দেখেন, ফর লুপটা যখনই আমরা i ইজ ইকুয়াল টু জিরো করতেছি, i ইজ লেস দ্যান n করার সাথে সাথে কিন্তু আমরা j ইজ ইকুয়াল টু জিরোতে আমার যাইতে হচ্ছে। তাহলে এইখানে কিন্তু আপনি একটা নোট যদি আপনি না দেন তাহলে এটা কিভাবে আপনি বুঝাবেন? এটা কিন্তু আপনি বুঝাইতেই পারবেন না, কারণ এইখানে কিন্তু কোনো ভ্যারিয়েবল নাই, কিছু নাই। এখানে কিন্তু ডিরেক্ট একটা কন্ডিশন থেকে একটা মানে ইনিশিয়ালাইজেশনে চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপনার কি একটা নোট বানাইতেই হচ্ছে যেখানে, তাহলে একটার ক্ষেত্রে আপনি একটা নোট বানাইলেন, বাকিগুলোর ক্ষেত্রে আপনি নোট বানাচ্ছেন না, এটা কিন্তু উচিত না করা। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে যেহেতু এখানে নোট বানাচ্ছিনি, বাকিগুলো নোট বানান, আর সেটা হিসেবেই আমরা কি কমপ্লেক্সিটিটা হিসাব করব। সো আমি বলবো সবাই এইটা আমি যেভাবে করলাম আজকে এটাই ফলো করেন। এটা ফলো করেই কি আপনারা যেখানে যেখানে, যদি এইখানে যেহেতু আপনি বুঝতেই পারতেছেন এখানে নোট লাগতোই, তাহলে এখানে যেহেতু নোট দিচ্ছেনই, তাহলে এইখানেও স্কিপ করেন না। মানে এইখানে এইটার সাথে মার্চ করেন না, এখানে ওর সাথে মার্চ করেন না। বুঝতে পারছি? স্যার জি, স্যার। আরেকটা ওয়াইল লুপ কি দেওয়া হবে না এক্সামে? না না, ফর লুপ দেওয়া। ওয়াইল লুপ ইজি। না স্যার ওইটা ভেজাল। একই ওয়াইল লুপ ভেজাল? এইটারও ভেজাল, কারণ একই এইটা আপনি একই ভাইবে যাবেন যে এই স্যার কন্ডিশনের এখন পরে আচ্ছা এইটাকে কাজ বলে দিবেন। করতেছে। হোয়াইল হোয়াইল আরো বেশি ইজি। ইয়েস এইটার পরে আপনি এইটা অনেকে বলবেন, আমার না তখন কিন্তু ভুল হয়ে যাবে, পুরা নোটটাই ভুল হয়ে স্যার যাবে, আমার পুরো সিএফজি ভুল হয়ে যাবে। স্যার আমার না একটা জায়গায় একটু মানে ভুল হচ্ছে, এটা জানি সিলি মিস্টেক, বাট আবার একটুখানি জিজ্ঞেস করে নিই। হ্যাঁ আমাদের যখন ফর লুপটা আমরা ইউজ করি তখন আমরা এই যে মানে গ্রেটার দেন অর লেস দেন যে কন্ডিশনটা, এটা হ্যাঁ যখন একবার চেক করে আমরা কন্ডিশনের ভিতরে ঢুকি, হ্যাঁ, ঢুকার পর কন্ডিশনটা যখন আমার শেষ হয় তখন আমি আবার ওইটাতে ওই কন্ডিশনে আবার ফিরে যাই, তাই না? যতক্ষণ এটা ট্রু হতে থাকে, ওইটা যতক্ষণ তো না লুপ আকারে ট্রু ঘুরতে হতে থাকে। থাকে নাকি ফলস হতে থাকে, মানে যতক্ষণ মানে না। যতক্ষণ না ফলস হতে থাকবে আমি তো ওইটাতে লুপ আকারে হ্যাঁ ঘুরতে হ্যাঁ, লুপে থাকবো। ফেরত যাবেন। হ্যাঁ, জি জি আমরা জি। তো প্রতিবার লুপেই ফেরত গেছি দেখেন, কিন্তু 20 থেকে আমরা লুপেই ফেরত গেছি, 19 থেকে লুপেই ফেরত গেছি, প্রত্যেকবার কিন্তু লুপেই ফেরত যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফলস হচ্ছে। ফলস হয়ে গেলে কিন্তু তারপর অন্য কাহিনী হচ্ছে, তাই না? যেমন এখানে ফলস হয়ে আরেকটা লুপের ওই ইয়াতে চলে যাচ্ছিল 20, মানে কি i++ হচ্ছিল ফলস হওয়ার পর।
তারপর আবার কি আবার লুপে ফেরত যাচ্ছিলাম মেইন লুপটায়, 11 নম্বর যে এই লুপটায় নিয়ে যাচ্ছিলাম, তাই তো? এই জিনিসগুলো আমরা যাতে একটু ভালোভাবে খেয়াল রাখি, তা হয়ে যাবে আশা করি। আচ্ছা স্যার, প্রেডিকেট নোড হিসেবে যদি আমরা ধরি তাহলে তো সব কন্ডিশনার গুলাই ধরবো, তাই না স্যার? লুপের গুলো, ইফ এলস এর গুলো। এই যে এইটা এইটা Yes, sir. এইটা এইটা এইটা, এই তো 5টা না নাকি? বুঝতে পারছি। আর উপরে তো আমরা করছি আরো। সো এই Yes, sir. যে কয়টা হবে বুঝতে ট্রু পারছি। ফলস সেই কয়টাই আমার কি পি এর ভ্যালু। বুঝতে পারছি? বুঝতে পারছি। জি স্যার। এইটা ধরা সবচেয়ে ইজি। যখনই আপনি ট্রু ফলস পাবেন আপনি খাতায় জাস্ট লিখে খালি রাখবেন, কন্ডিশন ধরবো। বুঝতে রোমান পারছি। চিহ্ন দিয়ে দিবেন, বা যখন ট্যালি দিয়ে ইউজ করবেন, যে যখন একটা খাতায় একটা ট্রু ফলস পাবেন ট্যালি দিয়ে দিবেন। লাস্টে যদি এরকম ধরেন তাহলে কি এটার ইয়া কত, 7 + 1 = 8। Yes. বুঝতে পারছি? Yes, sir. আর স্যার, শুনেন তিনটে শুধু আব্বাসি, নোট ছিল। এইখানে কিন্তু কমপ্লেক্সিটি চেঞ্জ কিন্তু হইতো না, তাই না? আপনি যদি ওইটা মার্জও করতেন আপনার ট্রু ফলস কিন্তু এক্সট্রা লাগতেছে না, ট্রু ফলস কিন্তু একই লাগবে। সো এইখানে কমপ্লেক্সিটি কিন্তু জি স্যার। বুঝতে পারছেন? সো নোট যদি বেশিও লাগে বা কমও লাগে, আপনার অ্যাট দ্য এন্ড কিন্তু কমপ্লেক্সিটি সবারই সেম আসারই কথা। আমি কি বুঝতে পারছি, যেটা বুঝাইতে পারছি? স্যার স্যার ঝামেলাটা হলো কি, যদি আমরা খাতায় তার মানে কোডটা সহ না দেখাই যে কোন নোট কিভাবে ধরছি, তখন আবার সিএফজিটা নিয়ে ভেজাল বাঁধবে আর কি, যে তার মানে আপনার কে যদি কিভাবে ধরে মনে হয় আপনি কোডটা না লিখলে আসলে গ্রাফটা করাই হচ্ছে না, বা খাতায় লিখতেই হচ্ছে গ্রাফ কোডটা, তাহলে কোডটা সবার আগেই মানে একদম খাতা পাওয়ার সাথে সাথে লিখে ফেলায় খাতায়। জি স্যার। ঠিক আছে? যদি আপনাদের মনে হয় কারোর যে আমি খাতায় না লিখে এরকম করা মানে ঝামেলা হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা খাতায় আগে তোলেন, নোটগুলো আগে ভালো করে ফিগার আউট করেন, দেন সিএফজিটা আঁকান, দেন হচ্ছে আপনি সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটিটা ইউজ করেন। সেম এইভাবেই আমার প্রশ্নটা আসছে পরীক্ষায়, ঠিক আছে? সেম এইভাবে। আচ্ছা স্যার, ভ্যালিডেট ইওর অ্যানসারটা আমার দেওয়া, এইটা আমার বাদ দিয়ে দিছি। বুঝতে পারছি? আচ্ছা স্যার, আমাদের যতগুলো ট্রু ফলস আসবে সবগুলোই তো আমাদের কাউন্ট করে তারপর ওটার সাথে কমপ্লেক্সিটি বের করার অবশ্যই সময়টা করে, অবশ্যই অবশ্যই। তাই না? সবাই কি ক্লিয়ার তাহলে? আল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেল। জি স্যার। বুঝছেন? এত টেনশন নিয়েন না, একটা পরীক্ষা আপনার লাইফ ডিফাইন করবে না। টেনশন জি নেওয়ার স্যার। কিছু নাই। স্যার, একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার, আমরা যদি এক্সামের খাতায় নোট নাম্বারিং করি তাহলে আপনি কি কোয়েশ্চেনটাও নিবেন? নাহলে কি বেটার হয় কি কোশ্চেনটা ভিতরে দিয়ে দেওয়া, কারণ আমার দেখতে সুবিধা হইতো না, যেহেতু আপনার খাতায় লিখতেছেন না। জি স্যার। তাহলে আপনারা যারা এই নোটটা প্রশ্নের মধ্যে করবেন, বেটার হয় যে পরীক্ষার ভিতর, তাহলে আমি অন্তত বুঝতে পারবো কি আসলে নিজে থেকে লিখছেন কি আসলে দেখে লিখছেন, ওটা বোঝা যায় আর কি, ইজি আর হয়। স্যার এখন কি এমন কোশ্চেন আসলে বুঝলেন যে অন্যজন থেকে দেখে করছি? বোঝা যায়, মানে কোশ্চেনে আপনি নোটগুলা তো লিখবেন, নোটগুলা যদি না লিখে আপনি সিএফজি লিখে ফেলছেন, তাহলে তো আমি অবশ্যই বুঝবো যে আপনি আসলে নোটটা যে কোনো আশেপাশের থেকে মেরে দিচ্ছেন। স্যার এখন এটাই তো বললাম, এখন বিষয়টা কেমন যে কোশ্চেন যদি না দিই তাহলে জিনিসটা এমন হয়ে যাচ্ছে যে আরেকজন একটা দেখে করছি। হ্যাঁ, আপনারা কোশ্চেন দেন, নয়তো কষ্ট করে খাতায় লেখেন। যদি কোশ্চেনটা কোশ্চেন দিব মানে হচ্ছে কন্ডিশন যেটাকে নোট ধরছে ওইটাও লিখে দিব নোটের সাথে। আমি বুঝিনি। আরে আমি এরকম ভাবে এই যে নোট আঁকালাম না, এরকম ভাবে সেইটা কোশ্চেনের সাথে এরকম ভাবে লিখবেন। যদি আপনারা কেউ প্রশ্ন তুলতে না চান পরীক্ষার খাতায়, তাহলে কি করবেন, প্রশ্নটা পরীক্ষার খাতার মধ্যে দিয়ে দিবেন। স্যার তাহলে এটা বলে দেন, আমাদের যে কোডটা দিচ্ছেন এখানে টোটাল কয়টা নোট আছে, তাহলে আমরা ভাববো যে কোশ্চেন দিব নাকি কোশ্চেনটা লিখে নিব। এক মিনিট আমি একটু দেখি। আরে আমি পুরো কনফিউজড হয়ে যেতেছি। দাঁড়ান, সেই বিক্রি করছে। 1 2 3 4 5 6। আচ্ছা 15-র বেশি নোট নাই আপনার, 15টা হাইয়েস্ট। আপনারা তুলেন, বুঝছেন? আমি চাইবো প্রশ্নটা বাসায় নিয়ে যান, একটু প্র্যাকটিস করেন, বাসায় যেও একটু প্র্যাকটিস করা লাগে, একটু মিলানো লাগে। আপনারা প্রশ্নটা কষ্ট করে একটু যদি তুলতে পারেন, যেটুকুর জন্য সিএফজি হয় আর কি, সেটা ইজিয়ার হয়। বা আপনারা স্কিপ মানে আপনারা এরকম লাইন স্কিপ করতে পারেন, কিন্তু ভয়েড মেইন দিয়ে ডট দিয়ে সামবি মানে লাস্ট লাইনটা লিখলেন। বুঝতে পারছেন কি বলছি? যেটা একটা নোট সেটা ডট দিয়ে স্কিপ করতে পারেন, মানে পরীক্ষার খাতায় যখন তুলবেন। স্যার আপনি যেও করছেন ওও করে দিলে কি সমস্যা? হ্যাঁ, আপনি মাত্র যেও করলেন 9 থেকে 3 এভাবে যে করলেন, আমরা ওও করে দিব খাতায়। এইটা তো আপনার খাতায় লিখতেই হবে, সিএফজি তো বাবা লিখতেই হবে। আপনার সিএফজি না লিখলে কিভাবে মার্কস পাবেন? আমি যে বলতেছি প্রশ্নটা যে তুলবেন, সেই প্রশ্নটা আপনারা একটু তুলেন কষ্ট করে, মানে শর্টকাটে তুলেন,
মানে এইখানে মানে স্যার সুডো কোডের মতো করে উঠালে হবে না স্যার? এই যে ভয়েড লিখে ডট 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 দিয়ে ইন্ট বি ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে 1 নম্বর নোড। বুঝতে পারছেন? মানে আপনার আচ্ছা, ফুল মানে তোলা লাগবে এটা না, করে ডট স্যার ডট ডট সবচেয়ে ডট দিয়ে বেটার 1 হয় কি নম্বর। আমরা যেটা যেটা নোট ধরছি সেই লাইনগুলো আমরা দেখাই দিলাম, এক্স্যাক্টলি সবচেয়ে বেটার। এটাই বোঝাচ্ছি। ওকে স্যার। ঠিক আছে? আর যেগুলো লাইন ধরেন নেই, যেমন এই প্রিন্ট স্টেটমেন্ট, সব লেখা লাগবে না। প্রিন্ট ব্যাস প্রিন্ট লিখে এটারে আপনি নোট নাম্বারটা দিয়ে দেবেন 20। এখানে প্রিন্ট মানে লিখে কোডটা এমন ভাবে লিখলে হবে যাতে আপনি বুঝেন, আমি যাতে যেমন বুঝতে পারি একটা এই জিনিস এই নিয়ে লাইনটাই আমার হচ্ছে এই লেখার নোট। দরকার নেই। হ্যাঁ, এমন ভাবে জি, যদি জি। লিখেন আমি বুঝতে পারি যে এই লাইনটা আপনি বুঝাইছেন আর এই নোট নাম্বার দিছেন, আমি তাতেই হবে। ঠিক আছে? আপনার পরীক্ষার প্রশ্নটা লেখা লাগবে না, আপনি একটু কষ্ট করে এইটুকু শর্টকাটে প্রশ্নটা লিখে ফেলাইন খাতায়। ঠিক স্যার আছে? এখানে যেমন এলস এর মধ্যে প্রিন্ট আর এলস মানে ডিরেক্ট একটাই নোট ধরা হয়েছে, হ্যাঁ, আমরাও একটাই নোট ধরছি পরীক্ষার আমরা, একটাই কারণ নোট ধরবো। এলস এ কোনো ট্রু ফলস হয় না, এলস এ একটাই স্টেটমেন্ট হয় আর এই স্টেটমেন্টটা ডিরেক্ট দেওয়া আছে, সেটাই আমি একটাই নোট দেব। ঠিক আছে? আর আগেরটার সময় কি হয়েছিল, দুইটা ইফ ইফ ছিল, এই জন্য কিন্তু আমার অবশ্যই কি এরকম ভাবে 5 থেকে 7 যাচ্ছিল, 8 থেকে 9 যাচ্ছিল এরকম কিন্তু। সো এইগুলো একটু দেখেন, ডবল ইফ থাকলে আলাদা জিনিস হয়, ইফ এলস ইফ আর এলস থাকলে আলাদা জিনিস হয়। সো এইগুলো আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে? থাকেন তাইলে, গলাটা শুকায় গেল। মার্কস, আপনারা মার্কস পেয়ে কি সন্তুষ্ট নাকি আরো মার্কস দরকার ছিল? স্যার সফটওয়্যারের উপরে মার্ক দিয়ে দেন তাহলেই হবে স্যার। স্যার খুশি হয়ে 80 দিলেই হবে স্যার, আর কিছু লাগবে না। স্যার এখন আপনি কিভাবে এ প্লাস দিবেন স্যার, এটা আপনার ম্যাটার। আচ্ছা ঠিক আছে, আপনারা তাইলে যেতে পারেন। স্যার আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ডিড ইউ লাইক দ্য গড অফ ওয়ার? দেখলাম আপনার এখানে গড অফ ওয়ার ইনস্টল করা ছিল। So how was it?